বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের পঞ্চম সেশনের প্রথম পার্ট। খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন। আশা করি সবাই গুরুত্ব দিয়ে এই ক্লাসগুলো করবেন, অনেক কিছু জানতে পারবেন। আর প্রথমে আমরা মাসিকের সমস্যা নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মহিলাদের যখন শরীরে কোনো অ্যাবনর্মালিটি দেখা দেয় তখন কিন্তু তাদের মাসিকের যে সাধারণত যে স্রাবটা হয় সেটার ভিতরে অনিয়ম দেখা দেয় বা মাসিকটা বন্ধ থাকে। মাসিক যখন বন্ধ থাকে বা মাসিকটা অনিয়মিত হয় তখন বুঝতে হবে যে তার ভিতরে কোনো সমস্যা হচ্ছে বা হয়েছে। আর মাসিকের সমস্যার কারণে অধিকাংশ মহিলাদের বন্ধ্যাত্ব দেখা দেয় বা তাদের ওভারিতে টিউমার দেখা দেয় বা জরায়ুতে ফাইব্রয়েড দেখা দেয়, বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই জন্য আমরা যখন কেস নিব তখন অবশ্যই মহিলাদের মাসিকের সমস্যাগুলো বা মাসিকের যে লক্ষণগুলো আছে এগুলো খুব ভালোভাবে নিব। এর সাথে সাদা স্রাবের সমস্যাটাও খুব ভালোভাবে নিব, কারণ ওষুধ নির্বাচন করার ক্ষেত্রে কিন্তু মহিলাদের মাসিকের সমস্যা এবং সাদা স্রাবের সমস্যা খুবই গুরুত্বপূর্ণ। মাসিকের সমস্যার সাথে প্রস্রাবের সমস্যা দেখা দিলে এর প্রধান তিনটি ওষুধ হলো সিনিসিওরিয়াস, মিচেলা রিপেন্স, সলিডাগো। সিনিসিওরিয়াস, মিচেলা রিপেন্স, সলিডাগো এই তিনটা ওষুধের রোগীদের মাসিকের সমস্যার সাথে প্রস্রাবের সমস্যা দেখা দেয়। অর্থাৎ তাদের যখন মাসিকের সমস্যা দেখা দেয় তখন তাদের প্রস্রাবেরও সমস্যা দেখা দেয়। সিনিসিওরিয়াস, যে কোনো বয়সের মেয়েদের মাসিকের ব্যথার সাথে প্রস্রাবের ব্যথা হলে, প্রস্রাব বন্ধ হয়ে গেলে বা প্রস্রাবের যে কোনো সমস্যা দেখা দিলে সিনিসিওরিয়াস ভালো কাজ করে। মাসিকের সমস্যার ক্ষেত্রে কিন্তু সিনিসিওরিয়াস খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। যে কোনো বয়সের মেয়েদের মাসিকের ব্যথার সাথে প্রস্রাবে ব্যথা হলে, মানে প্রস্রাব করার সময় তাদের ব্যথা করলে বা প্রস্রাব বন্ধ হয়ে গেলে বা প্রস্রাবের যে কোনো সমস্যা দেখা দিলে তাদের জন্য সিনিসিওরিয়াস খুব ভালো কাজ করবে। 2 নম্বর হলো মিচেলা রিপেন্স। যদি প্রচুর ঋতুস্রাব বা মাসিকে ব্যথার সাথে প্রস্রাবের সমস্যা দেখা দেয়, যেমন ঘন ঘন প্রস্রাব হয়, ফোটায় ফোটায় প্রস্রাব হয়, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা দেয়, তাহলে মিচেলা রিপেন্স ভালো কাজ করে। যদি প্রচুর ঋতুস্রাব বা মাসিকের ব্যথার সাথে প্রস্রাবের সমস্যা দেখা দেয়, যেমন ঘন ঘন প্রস্রাব, ফোটায় ফোটায় প্রস্রাব, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা দেয়, তাহলে মিচেলা রিপেন্স 30-100 ভালো কাজ করে। আপনার কাছে কোনো রোগী নিয়ে আসলো যার প্রচুর ঋতুস্রাব হচ্ছে, মানে তার মাসিকের সময় ঋতুস্রাবটা অনেক বেশি পরিমাণে হয়, এর সাথে আপনি জানতে পারলেন যে তার প্রস্রাব ঘন ঘন হয়, তাহলে তার জন্য আপনি মিচেলা রিপেন্স চিন্তা করতে পারবেন। এছাড়া যদি তার প্রচুর ঋতুস্রাব বা মাসিকের ব্যথার সাথে ফোটায় ফোটায় প্রস্রাব হয় বা তার প্রস্রাব বন্ধ হয়ে যায়, প্রস্রাব করতেছে একটু করার পর প্রস্রাবটা বন্ধ হয়ে যায়, আবার প্রস্রাব হয় বা প্রস্রাব হচ্ছে না, সেই সকল ক্ষেত্রে আমরা মিচেলা রিপেন্স দিতে পারবো। সলিডাগো, যদি জরায়ুতে টিউমার দেখা দেয় যা ব্লাডারে চাপ দেয়, এর ফলে প্রস্রাব করতে কষ্ট হয়, প্রস্রাব অল্প পরিমাণে হয় এবং প্রস্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয়, তাহলে সলিডাগো ভালো কাজ করে। যদি কোনো রোগিনীর জরায়ুতে টিউমার দেখা দেয় আর এই টিউমারটা যদি তার ব্লাডারে চাপ সৃষ্টি করে, এর ফলে যদি তার প্রস্রাব করতে কষ্ট হয়, প্রস্রাবটা অল্প পরিমাণে হয়, কারণ টিউমারের কারণে তার ব্লাডারে মানে মূত্রথলিতে প্রস্রাবটা ঠিকমতো জমা হতে পারে না এবং প্রস্রাবটা অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয়, তাহলে সলিডাগো ভালো কাজ করে। মিচেলা রিপেন্স, ডাক্তার এনএম চৌধুরী একটা কেস। ডাক্তার এনএম চৌধুরী বলেন, আমি প্রায় 49 বছর বয়সী একজন বয়স্ক মহিলার জন্য মিচেলা রিপেন্স ব্যবহার করার সুযোগ পেয়েছিলাম। ডক্টর এনএম চৌধুরী বলেন, আমি প্রায় 49 বছর বয়সী একজন বয়স্ক মহিলার জন্য মিচেলা রিপেন্স ব্যবহার করার সুযোগ পেয়েছিলাম, যিনি দীর্ঘদিন যাবৎ প্রলম্বিত জরায়ু রক্তক্ষরণের সমস্যায় ভুগছিলেন। মানে তার দীর্ঘদিন যাবৎ দীর্ঘ সময় ধরে জরায়ু থেকে রক্তক্ষরণ হয়, এই সমস্যায় ভুগতেছেন। পরীক্ষায় তার জরায়ু শক্ত, প্রসারিত এবং ভারী বলে মনে হয়েছিল। তাকে ঋতুলোপকালে যে সকল ঔষধ ভালো কাজ করে সে সকল ওষুধ দিয়ে চেষ্টা করা হয়েছিল। অর্থাৎ আমরা জানি যে যখন মহিলাদের মাসিকটা বন্ধ হয়ে যাওয়ার সময় হয়
তখন তাদের বিভিন্ন সমস্যা দেখা দেয়। এটাকে বলা হয় ঋতুলুপকাল। এই ঋতুলুপকালে তাদের যে সকল সমস্যা দেখা দেয়, এই সকল সমস্যার ক্ষেত্রে আমাদের কিছু নির্দিষ্ট ওষুধ আছে, যে এই ওষুধগুলো ঋতুলুপকালের সমস্যায় ভালো কাজ করে। কিন্তু তাকে এই সকল ওষুধ দেওয়ার পরেও কোনো উপকার হয়নি। রক্তক্ষরণ চলতে থাকে, মানে তার জ্বর থেকে সবসময় রক্তক্ষরণ হতে থাকে। শেষ পর্যন্ত আমার নজরে আসে তার ক্রমাগত রক্তক্ষরণের সাথে ঘন ঘন প্রস্রাবের ব্যাগ হয়, মানে তার রক্তক্ষরণের সাথে সবসময় প্রস্রাবের ব্যাগ লেগে থাকে, কিন্তু তার প্রস্রাব স্বাভাবিকভাবে হয় না এবং প্রস্রাব সন্তোষজনক ছিল না। মানে তিনি প্রস্রাব করার পর তার কাছে স্বস্তি লাগতো না। তখন তাকে মিচেলা রিপেন্স দেওয়া হয়, যা তাকে আরোগ্য করে। মিচেলা রিপেন্সের প্রধান লক্ষণ হলো রক্তক্ষরণের সাথে ডিসইউরিয়া অর্থাৎ বেদনাদায়ক বা কষ্টকর প্রস্রাব হওয়া। মিচেলা রিপেন্সের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে এর প্রধান লক্ষণ হলো রক্তক্ষরণের সাথে ডিসইউরিয়া অর্থাৎ বেদনাদায়ক বা কষ্টকর প্রস্রাব হওয়া। এটা যে কোনো সমস্যা হোক, যদি কারো মলদ্বার দিয়ে রক্তক্ষরণ হয়, এর সাথে তার বেদনাদায়ক বা কষ্টকর প্রস্রাব হয়, তাহলে তার জন্য আমরা মিচেলা রিপেন্স চিন্তা করতে পারবো। গর্ভাবস্থার শেষ মাসে মিথ্যা প্রসব বেদনায় এটি ব্যবহার হয়। গর্ভাবস্থার শেষ মাসে মিথ্যা প্রসব বেদনায় এটি ব্যবহার হয়। যখন ব্যথা ধীর, দুর্বল এবং অকার্যকর হয়, তখন এটি প্রসব ব্যথাকে উদ্দীপ্ত করে এবং গর্ভাবস্থা সম্পূর্ণ করে। গর্ভাবস্থার শেষ মাসে, অর্থাৎ যদি আমরা গর্ভাবস্থার শেষ মাসে মিচেলা রিপেন্স ব্যবহার করি, তাহলে স্বাভাবিক প্রসব হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আগেরকার মহিলাদের যখন প্রসব ব্যথা উঠত, তখন তারা মিচেলা রিপেন্স যে ফলটা আছে এই ফলটা খেত। খাওয়ার ফলে তাদের সহজেই ডেলিভারি হয়ে যেত। এটা কিন্তু এনএম চৌধুরীর বইয়ে দেওয়া আছে যে আদিকালের মহিলারা এই মিচেলা রিপেন্সের ফলটা খেত তাদের গর্ভাবস্থার শেষ মাসে, যাতে সহজেই তাদের প্রসবটা হয়। আমরা যদি এমন কোনো রোগিণী পাই যে তার শেষ মাস চলতেছে, কিন্তু তার ব্যথাটা খুব দুর্বল, ধীর, ব্যথা বেশি না হলে কিন্তু বাচ্চা প্রসব হয় না, ওই অবস্থায় যদি আমরা তাকে মিচেলা রিপেন্স মাদার টিংচার দিই, তাহলে কিন্তু তার ব্যথা বেড়ে খুব দ্রুত বাচ্চা প্রসব হয়ে যাবে। মিচেলা রিপেন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সহজ প্রসবের জন্য। মাসিকের সময়ের দুর্বলতা। মাসিকের সময় প্রচণ্ড দুর্বলতা বা ক্লান্তির ক্ষেত্রে প্রধান তিনটি ওষুধ হলো ককুলাস ইন্ডিকা, কার্বো অ্যানিমিলিস, অ্যালুমিনা। ককুলাস ইন্ডিকা, কার্বো অ্যানিমিলিস, অ্যালুমিনা, এই তিনটা হলো মাসিকের সময় প্রচণ্ড দুর্বলতা বা ক্লান্তির ক্ষেত্রে খুব ভালো কাজ করে। যে সকল মহিলাদের মাসিকের সময় প্রচণ্ড দুর্বলতা দেখা দেয়, তারা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে, তাদের ক্ষেত্রে আমরা এই তিনটা ওষুধের কথা চিন্তা করব। ককুলাস ইন্ডিকা। ককুলাস ইন্ডিকার রোগিণীদের মাসিকের সময় প্রচুর মাথা ঘোরায়, বমি বমি ভাব হয় এবং সবসময় সাদা স্রাব নির্গত হয়। এর ফলে তাদের মধ্যে প্রচণ্ড দুর্বলতা এবং ক্লান্তি দেখা দেয়। ককুলাস ইন্ডিকার রোগিণীদের মাসিকের সময় প্রচুর মাথা ঘোরায়, মানে মাসিক শুরু হলে তাদের প্রচণ্ড মাথা ঘোরায়, বমি বমি ভাব হয় এবং মাসিক ছাড়াও তাদের সবসময় সাদা স্রাব নির্গত হয়। এই সকল কারণে তাদের মধ্যে প্রচণ্ড দুর্বলতা এবং ক্লান্তি দেখা দেয়। দুর্বলতা বা ক্লান্তির কারণে তারা দাঁড়াতেও পারে না, মানে এতই ক্লান্ত হয়ে পড়ে যে এই জন্য তারা দাঁড়াতেও পারে না। ডিসমেনোরিয়াতে পেট ফুলে যাওয়ার সাথে পেটে প্রচণ্ড আঁকড়ে ধরার মতো এবং খিল ধরার মতো বেদনার সাথে মারাত্মক দুর্বলতা দেখা দিলে ককুলাস ইন্ডিকা ভালো কাজ করে। যাদের মাসিকের সময় প্রচণ্ড ব্যথা হয়, এই ব্যথার সাথে যদি তাদের পেট ফুলে যাওয়ার সাথে পেটে প্রচণ্ড আঁকড়ে ধরার মতো এবং খিল ধরার মতো বেদনা দেখা দেয়, এর সাথে মারাত্মক দুর্বলতা দেখা দেয়, তাহলে ককুলাস ইন্ডিকা ভালো কাজ করবে। ডিসমেনোরিয়াতে রোগিণী যদি এতটাই দুর্বল থাকে যে সে দাঁড়াতে, হাঁটতে বা কথা বলতে না পারে, তাহলে ককুলাস ইন্ডিকা ভালো কাজ করে।
ডিসমেনুরিয়া অর্থাৎ বেদনাদায়ক মাসিকে রোগিনী যদি এতটাই দুর্বল থাকে যে সে দাঁড়াতে, হাঁটতে বা কথা বলতে পারে না, তাদের জন্য কপুলাস ইন্ডিকা ভালো কাজ করবে। ন্যাশের ম্যাথমেটিকাতে দেওয়া আছে শি ইজ সো উইক দ্যাট শি ক্যান হার্ডলি স্ট্যান্ড, ওয়াক অর টক। মানে তাদের কপুলাস ইন্ডিকা রোগিনীদের মাসিকের সময় তারা এতই দুর্বল থাকে যে তারা দাঁড়াতে, কথা বলতে বা হাঁটতে কষ্ট হয়। গুরুত্বপূর্ণ একটা ক্লিনিক্যাল টিপস, প্রচুর মাথা ঘোরা, 2 বমি বা 3 সবসময় সাদা স্রাব নির্গত হওয়া, এই 3টি লক্ষণ একসাথে যে কোনো প্যাথোলজিতে পাওয়া গেলে কপুলাস ইন্ডিকা ভালো কাজ করে। আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, প্রচুর মাথা ঘোরা, বমি ভাব এবং সবসময় সাদা স্রাব নির্গত হওয়া, এই 3টি লক্ষণ একসাথে যে কোনো প্যাথোলজিতে পাওয়া গেলে কপুলাস ইন্ডিকা ভালো কাজ করবে। আপনার কাছে কোনো রোগী নিয়ে আসলো, সে তার ওভারিতে টিউমার নিয়ে আসলো, বা তার জরায়ুতে ফাইবার নিয়ে আসলো, বা ফ্লোপিয়ান টিউবে কোনো সমস্যা নিয়ে আসলো, বা অন্য যে কোনো সমস্যা নিয়ে আসুক, আপনি যদি তার মধ্যে পান যে তার প্রচুর মাথা ঘুরায়, তার সবসময় বমি ভাব হয় এবং সবসময় সাদা স্রাব নির্গত হয়, যখন এই 3টা সিমটম একসাথে পেয়ে যাবেন তাকে নিশ্চিন্তে কপুলাস ইন্ডিকা দিবেন, কারণ এই 3টা একসাথে থাকলে কপুলাস ইন্ডিকা ভালো কাজ করে। ঘুম কম হওয়ার কারণেও যদি রোগীর মধ্যে এই 3টি লক্ষণ দেখা দেয় তাহলে কপুলাস ইন্ডিকা ভালো কাজ করে। যদি কারো ঘুম কম হওয়ার কারণে তার মধ্যে প্রচুর মাথা ঘোরা, বমি ভাব এবং সাদা স্রাব নির্গত হওয়া, এই 3টা লক্ষণ দেখা দেয়, তার জন্য কপুলাস ইন্ডিকা ভালো কাজ করবে। ক্লিনিক্যাল টিপস, যদি ঘুম না হওয়ার কারণে রোগীর মাথায় শূন্যতা বোধ দেখা দেয় তাহলে কপুলাস ইন্ডিকা ভালো কাজ করে। এটা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে। যদি কারো ঘুম না হওয়ার কারণে রোগীর মাথায় শূন্যতা বোধ দেখা দেয়, রোগী যদি বলে যে আমার মাথাটা যেন খালি হয়ে আছে, শূন্য হয়ে আছে, এমন একটা অনুভূতি দেখা দেয়, তাহলে তার জন্য কপুলাস ইন্ডিকা ভালো কাজ করবে। ক্লিনিক্যাল টিপস, প্রত্যেক শ্বাসক্রিয়ায় জরায়ুতে ব্যথা হলে কপুলাস ইন্ডিকা ভালো কাজ করে। রোগিনী যদি বলে যে আমি প্রতিবার শ্বাস নিলে আমার জরায়ুতে ব্যথা করে, তাহলে তার ওষুধ হবে কপুলাস ইন্ডিকা। নিদ্রাহীনতার খারাপ প্রভাবের প্রধান 5টি ওষুধ হলো কপুলাস ইন্ডিকা, নাইট্রিক অ্যাসিড, নাক্স ভূমিকা, কুপ্রামেট, কোস্টিকাম। কপুলাস ইন্ডিকা, নাইট্রিক অ্যাসিড, নাক্স ভূমিকা, কুপ্রামেট, কোস্টিকাম, এই 5টা ওষুধ নিদ্রাহীনতার খারাপ প্রভাবে ভালো কাজ করে। যাদের ঘুম কম হয় বা তারা নিয়মিত ঘুমায় না, তাদের এই ঘুম কম হওয়ার কারণে যে সকল সমস্যা দেখা দেয়, এই সকল সমস্যার ক্ষেত্রে লক্ষণ অনুযায়ী কপুলাস ইন্ডিকা, নাইট্রিক অ্যাসিড, নাক্স ভূমিকা, কুপ্রামেট, কোস্টিকাম ভালো কাজ করবে। কার্বো অ্যানিমেলিস। কার্বো অ্যানিমেলিসের রোগিনীদের ঋতুস্রাব শুরু হলে রোগিনী এতই দুর্বল হয়ে পড়ে যে কথা বলতেই তার কষ্ট হয়। কার্বো অ্যানিমেলিসের রোগিনীদের ঋতুস্রাব শুরু হলে রোগিনী এতই দুর্বল হয়ে পড়ে যে কথা বলতেই তার কষ্ট হয়। ঋতুস্রাব শুধুমাত্র সকালেই হয়। কার্বো অ্যানিমেলিসের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো তাদের ঋতুস্রাবটা শুধুমাত্র সকালেই হয়, অন্য সময় হয় না। তাদের ঋতুস্রাব খুব তাড়াতাড়ি হয়, খুব বেশি হয় না, কিন্তু খুব বেশি সময় স্থায়ী হয়। তাদের যে ব্লিডিংটা হয় এটা খুব বেশি হয় না, কিন্তু এটা অনেক দিন হতে থাকে। তাদের ঋতুস্রাব হয় গাঢ়, জমাট বাঁধা এবং দুর্গন্ধযুক্ত। কার্বো অ্যানিমেলিসের রোগিনীদের ঋতুস্রাবটা হয় গাঢ়, জমাট বাঁধা এবং দুর্গন্ধযুক্ত। কার্বো অ্যানিমেলিসের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো শরীরের বিভিন্ন অংশে ঠান্ডা লাগার অনুভূতি দেখা দেয়। দুর্বলতা এই ওষুধের বৈশিষ্ট্যগত লক্ষণ, এমনকি গোড়ালিতেও দুর্বলতা অনুভূত হয়। সামান্য পরিশ্রমী সহজে তাদের পায়ের গোড়ালি মচকে যায়। কার্বো অ্যানিমেলিসের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো তাদের শরীরের বিভিন্ন অংশে ঠান্ডা লাগার অনুভূতি দেখা দেয়। মানে তাদের ধরেন হাতে খুব ঠান্ডা লাগতেছে বা পায়ে খুব ঠান্ডা লাগতেছে বা অংশে ঠান্ডা লাগার একটা অনুভূতি দেখা দেয়। আর তাদের শরীরে দুর্বলতা দেখা দেয়। এই দুর্বলতার কারণে তাদের সহজেই পায়ের গোড়ালি মচকে যায়। মাসিকের সময় প্রচণ্ড দুর্বলতা বা ক্লান্তির কেসে কপুলাস ইন্ডিকা এবং কার্বো অ্যানিমেলিসের মধ্যে পার্থক্য হলো
ককুলাস ইন্ডিকাতে শারীরিক অবসন্নতার কারণে দুর্বলতা দেখা দেয়। অর্থাৎ আমরা যেটা জানছিলাম যে তাদের প্রচণ্ড মাথা ঘুরায়, বমি বমি ভাব হয়, সবসময় সাদা স্রাব নির্গত হয়। এই ধরনের সমস্যার কারণে তাদের দুর্বলতা দেখা দেয়। আর কার্বো অ্যানিমেলিসে ঋতুস্রাবের কারণে তাদের দুর্বলতা দেখা দেয়। যখনই তাদের ঋতুস্রাবটা শুরু হয় তখনই তাদের মধ্যে দুর্বলতাটা দেখা দেয়। আমরা যেটা বলছিলাম যে কার্বো অ্যানিমেলিসের রোগিণীদের ঋতুস্রাব শুরু হলেই রোগিণী এতই দুর্বল হয়ে পড়ে যে কথা বলতেই তার কষ্ট হয়। দুইটা ওষুধ কিন্তু খুব কাছাকাছি, আমাদেরকে খুব ভালোভাবে পার্থক্যটা মনে রাখতে হবে। ককুলাস ইন্ডিকাতে শারীরিক অবসন্নতার কারণে দুর্বলতা দেখা দেয়, মানে তাদের প্রচণ্ড মাথা ঘুরানো, বমি ভাব, সাদা স্রাব নির্গত হওয়া, এই সকল কারণে তাদের দুর্বলতাটা দেখা দেয়। আর কার্বো অ্যানিমেলিসে যখনই তাদের ঋতুস্রাবটা শুরু হয়, ঋতুস্রাবের কারণে তাদের মধ্যে প্রচণ্ড দুর্বলতা দেখা দেয়। অ্যালোমিনা রোগিণীরা ঋতুস্রাবের পরে শারীরিক ও মানসিকভাবে অবসন্ন হয়ে পড়ে। অ্যালোমিনা রোগিণীরা ঋতুস্রাবের পরে শারীরিক ও মানসিকভাবে অবসন্ন হয়ে পড়ে। কথা বলতেও তাদের কষ্ট হয়। তাদের মাসিক খুব দ্রুত দেখা দেয় বা বিলম্ব হয়, কিন্তু ঋতুস্রাব অল্প সময়ের জন্য দেখা দেয়, স্বল্প পরিমাণে এবং ফ্যাকাশে বর্ণের হয়। তাদের ঋতুস্রাবটা অল্প সময়ের জন্য দেখা দেয়, স্বল্প পরিমাণে হয় এবং ফ্যাকাশে বর্ণের হয়। অ্যালোমিনা রোগিণীরা ঋতুস্রাবের পরে শারীরিক ও মানসিকভাবে অবসন্ন হয়ে পড়ে। কথা বলতেও তাদের কষ্ট হয়। তাদের মাসিক খুব দ্রুত দেখা দেয় বা বিলম্বে হয়, মানে তাদের সময়ের আগে তাদের মাসিকটা শুরু হয়ে যায় বা সময়ের পরে তাদের মাসিকটা দেখা দেয়। যখনই দেখা দেয় তাদের ঋতুস্রাব অল্প সময়ের জন্য হয়, স্বল্প পরিমাণে হয় এবং ফ্যাকাশে বর্ণের হয়। অ্যালোমিনার একজন রোগিণীর সুস্থ হতে এক মাসিক থেকে পরবর্তী মাসিক পর্যন্ত প্রায় সমস্ত সময় লাগে। আমরা যেটা জানছি যে অ্যালোমিনার রোগিণীরা ঋতুস্রাবের পরে শারীরিক ও মানসিকভাবে অবসন্ন হয়ে পড়ে। এই জন্য তাদেরকে এক মাসিক থেকে পরবর্তী মাসিক পর্যন্ত সুস্থ হতে সমস্ত সময় লাগে। অ্যালোমিনার রোগিণীরা হয় পাতলা, নিষ্ক্রিয়, শুয়ে থাকতে চায়, কিন্তু শুয়ে থাকার ফলে তাদের অবসন্নতা বৃদ্ধি পায়। অ্যালোমিনার রোগিণীরা হয় পাতলা, নিষ্ক্রিয়, শুয়ে থাকতে চায়, কিন্তু শুয়ে থাকার ফলে তাদের অবসন্নতা বৃদ্ধি পায়। মাসিকের সময় প্রচণ্ড দুর্বলতার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে ককুলাস ইন্ডিকা, অ্যালোমিনা, কার্বো অ্যানিমেলিস, এই তিনটা ওষুধ ভালো কাজ করে। এখন আমাদেরকে এই তিনটা ওষুধের মধ্যে পার্থক্য খুব ভালোভাবে মনে রাখতে হবে, যে ককুলাস ইন্ডিকার কখন দুর্বলতাটা দেখা দেয়, কী জন্য দুর্বলতা দেখা দেয়, কার্বো অ্যানিমেলিসের কখন দুর্বলতা দেখা দেয়, কী জন্য দেখা দেয়, আর অ্যালোমিনা রোগিণীদের কখন দুর্বলতা দেখা দেয়, কী জন্য দেখা দেয়। তাহলে কিন্তু আমরা রোগীর জন্য সঠিক ওষুধটা নির্বাচন করতে পারবো। ককুলাস ইন্ডিকাতে দুর্বলতাটা দেখা দেয় তাদের প্রচণ্ড মাথা ঘুরা, বমি বমি ভাব, সবসময় সাদা স্রাব নির্গত হওয়া, এই সকল কারণে তাদের মাসিকের সময় প্রচণ্ড দুর্বলতা দেখা দেয়। কার্বো অ্যানিমেলিসে তাদের ঋতুস্রাব শুরু হলেই, মানে তাদের যে ব্লিডিংটা হয়, এই ব্লিডিংয়ের কারণে তাদের মধ্যে এই দুর্বলতাটা দেখা দেয়। আর অ্যালুমিনাতে তাদের ঋতুস্রাব হওয়ার পরে যখন সুস্থ হয় তখন তাদের মধ্যে দুর্বলতাটা দেখা দেয়, এটা শারীরিক হোক বা মানসিক হোক। আর তারা মাসিকের পরে এতই দুর্বল হয়ে পড়ে যে এক মাসিক থেকে আরেক মাসিক পর্যন্ত তাদের সুস্থ হতে সময় লাগে। অ্যালুমিনার গুরুত্বপূর্ণ কিছু লক্ষণ। এক, অ্যালুমিনার রোগীদের প্রচুর পরিমাণে ঝাঁঝালো সাদা স্রাব নির্গত হয়, যা পায়ের গোড়ালি পর্যন্ত নেমে আসে। তাদের প্রচুর পরিমাণে সাদা স্রাব নির্গত হয় আর সেটা থাকে ঝাঁঝালো। এই সাদা স্রাবটা তাদের পায়ের গোড়ালি পর্যন্ত নেমে আসে। মাসিকের সময় প্রচুর দুর্বলতা এবং ক্লান্তি দেখা। শিশু, মহিলা এবং বৃদ্ধদের কোষ্ঠকাঠিন্যে অ্যালুমিনা ভালো কাজ করে। শিশু, মহিলা এবং বৃদ্ধদের কোষ্ঠকাঠিন্যে অ্যালুমিনা ভালো কাজ করে। যেমন যে সকল শিশুরা আর্টিফিশিয়াল ফিডার পান করে, অর্থাৎ যারা মায়ের বুকের দুধ পায় না, তাদেরকে যদি আর্টিফিশিয়াল খাবার খাওয়ানো হয়, এর ফলে যদি এই শিশুরা কোষ্ঠকাঠিন্যে ভোগে, তাদের জন্য অ্যালুমিনা খুব ভালো কাজ করবে। যে সকল মহিলাদের মল খুবই আঠালো এবং মাটির ন্যায়, যা মল দ্বারে লেগে থাকে, তাদের জন্য অ্যালুমিনা ভালো কাজ করে। আমরা এর আগে জানছিলাম যে অ্যালুমিনার রোগীদের মল দ্বারে লেগে থাকে, তাদেরকে প্রচুর চাপ দিয়ে মলত্যাগ করতে হয়, তাদের মলটা হয় আঠালো এবং কাদামাটির ন্যায়। বৃদ্ধদের ক্ষেত্রে যাদের একেবারেই মলের ব্যাগ থাকে না, তাদের মলও খুবই আঠালো এবং মাটির ন্যায় হয়, তাদের ক্ষেত্রেও অ্যালুমিনা ভালো কাজ করে।
শীতকালে তাদের চামড়া খুবই শুষ্ক এবং ফাটা ফাটা থাকে। অ্যালুমিনা রোগীদের শীতকালে চামড়া খুবই শুষ্ক এবং ফাটা ফাটা থাকে। শীতকালে চামড়া শুষ্ক থাকে এবং ফাটা ফাটা থাকে, আরেকটা মেডিসিন কোনটা কেউ বলতে পারবেন? আমরা কিন্তু আলোচনা করছিলাম যে শীতকালে যদি কারো চামড়া ফেটে যায় বা ফাটা ফাটা, পেট্রোলিয়াম। হ্যাঁ পেট্রোলিয়াম স্যার। জি, পেট্রোলিয়াম। শীতকালে যদি কারো চামড়া ফেটে যায় তাদের জন্য পেট্রোলিয়াম এবং অ্যালুমিনা ভালো কাজ করে। এখন এই দুইটা ওষুধের মধ্যে পার্থক্য কি একজন বলেন তো? আমি বলছিলাম যে চর্মে ফাটল দেখা দিলে প্রথমে আমরা তিনটা ওষুধের কথা চিন্তা করব। এক নম্বর হলো অ্যালুমিনা, পেট্রোলিয়াম আর এক্স রে, মানে এই তিনটা আমরা সময় অনুযায়ী ব্যবহার করব। অ্যালুমিনা এবং পেট্রোলিয়ামের মধ্যে পার্থক্য কী কারো মনে নেই? একবারে সহজ পার্থক্য ছিল। অ্যালুমিনিয়ামে পায়ে ফাটায়, ব্যথা ব্যথা থাকে না, শুষ্ক ফাটা, বড় ফাটা। আর পেট্রোলিয়ামের পায়ে ফাটা থাকে, ব্যথা থাকে, স্পর্শকাতর থাকে। এইটাই ঠিক আছে। একবারে সহজ পার্থক্য সবাই ভালোভাবে মনে রাখবেন যে অ্যালুমিনাতে ব্যথা থাকে না, পেট্রোলিয়ামে ব্যথা থাকে। পেট্রোলিয়ামের ফাটাতে আপনি হাত দিলে সে ব্যথায় চিৎকার করে উঠবে বা আপনাকে স্পর্শ করতে দিবে না। আরেকটা ওষুধ ছিল এক্স রে। এক্স রেতে শীতকালও ফাটা থাকে, গ্রীষ্মকালও ফাটা থাকে, মানে তাদের সর্বাবস্থায় ফাটা থাকে। আর এক্স রে ফাটাটা থাকে অনেক গভীর। অ্যালুমিনিয়াম রোগীরা যদি প্রচুর মশলা বা উত্তেজক খাবার খায় তাহলে তাদের কাশি দেখা দেয়। অ্যালুমিনিয়াম রোগীরা যখন প্রচুর মশলা বা উত্তেজক খাবার খায় তখন তাদের কাশি দেখা দেয়। যখন তারা হাঁটে বা দাঁড়ায় তখন তারা পড়ে যায়, ভারসাম্য রাখতে পারে না, তাদের কাছে মনে হয় পা প্যারালাইসিস হয়ে গেছে। তারা সব কিছুতে তাড়াহুড়া করে এবং তাদের মন পরিবর্তনশীল, মানে সব কিছুতে তারা তাড়াহুড়া করে, তাড়াতাড়ি করে এবং তাদের মন পরিবর্তনশীল। অখাদ্য খাইবার প্রবল ইচ্ছা এবং আলু অপছন্দ করে, মানে যে সকল খাবার খাইলে হজম হয় না ওই ধরনের খাবার, বা যেটা খাবার না ওই ধরনের খাবার খাওয়ার তাদের মধ্যে প্রবল ইচ্ছা দেখা দেয়। আর তাদের আলু সহ্য হয় না। যখন তারা ছুরি বা রক্ত দেখে তখন তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা দেয়, মানে তাদের সামনে যদি ছুরি দেখে বা রক্ত দেখে তখন তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা দেয়। এটি প্লাটিনাতেও আছে। আরেকটা ক্লাসে বলছিলাম যে তারা ছুরি বা রক্ত দেখলে অজ্ঞান হয়ে যায়, এটা কিন্তু অ্যালুমিনিয়ার একটা গুরুত্বপূর্ণ সিমটম। সিমিসিফিউগা রেসিমোসা। সিমিসিফিউগা রোগিণীদের ঋতুস্রাব হয় অনিয়মিত এবং ক্লান্তিকর। সিমিসিফিউগা রোগিণীদের ঋতুস্রাবটা অনিয়মিতভাবে হয়, মানে সঠিক নিয়মে হয় না। যেমন কারো 25 দিন পর পর হয়, কারো 28 দিন পর পর হয়, মানে একটা নিয়মিত হয় অনেকের। কিন্তু সিমিসিফিউগা রোগিণীদের মাসিকটা নিয়মিত হয় না এবং এই মাসিকটা শুরু হলে তাদের মধ্যে প্রচণ্ড ক্লান্তি দেখা দেয়। মানসিক উত্তেজনা, ঠান্ডা এবং জ্বরের ফলে ঋতুস্রাব বিলম্বিত হয় অথবা চাপা পড়ে। তাদের ঋতুস্রাবটা বিলম্বে হয়, যেমন 25 দিন পরে, 30 দিন পরে না হয়ে 40 দিন পরে হয় বা 35 দিন পরে হয় অথবা হয় না। এর সাথে নর্তন রোগ, হিস্টেরিয়া অথবা উন্মাদনা প্রকাশ পায়। ঋতুস্রাবের সময় তাদের প্রচুর মানসিক এবং স্নায়বিক লক্ষণ দেখা দেয়। তাদের ঋতুস্রাব যত বেশি হয় যন্ত্রণাও তত বেশি হয়। সিমিসিফিকার একটা গুরুত্বপূর্ণ সিমটম হলো তাদের ঋতুস্রাবটা যত বেশি হবে তাদের কষ্টটাও তত বেশি হবে। তাদের ঋতুস্রাব প্রচুর বা স্বল্প পরিমাণেও হতে পারে। সাধারণত ঋতুস্রাব প্রচুর পরিমাণে হয়। সিমিসিফিকার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে তাদের ঋতুস্রাবটা প্রচুর পরিমাণে হয় আর তাদের ঋতুস্রাবটা অনিয়মিতভাবে হয়। যখন ঋতুস্রাব শুরু হয় তখন তাদের মধ্যে ক্লান্তিটা দেখা দেয়। তারা যদি মানসিকভাবে উত্তেজিত থাকে বা তাদের ঠান্ডা লাগে, জ্বর হয়, তাহলে তাদের ঋতুস্রাবটা বিলম্বে হয় অথবা একেবারেই হয় না। এর ফলে তাদের নর্তন রোগ, হিস্টেরিয়া বা উন্মাদনা দেখা দেয়। তাদের ঋতুস্রাবের ঠিক আগে ব্যথা দেখা দেয়। তাদের পিঠে ব্যথা এবং স্নায়বিক সমস্যার সাথে ঋতুস্রাব শুরু হয়। যখন তাদের ঋতুস্রাবটা শুরু হয় তখন তাদের পিঠে ব্যথা দেখা দেয় এবং স্নায়বিক সমস্যা দেখা দেয়। তাদের ঋতুস্রাব হয় প্রচুর পরিমাণে, কালচে, জমাট বাঁধা এবং দুর্গন্ধযুক্ত। ডাক্তার ন্যাশ বলেন এটি ম্যানোরেজিয়ার কেসে আমাদের সেরা ওষুধগুলোর মধ্যে একটি।
ম্যানোরেজিয়া অর্থাৎ যাদের মাসিকের সময় প্রচুর ঋতুস্রাব হয় সেটাকে বলে ম্যানোরেজিয়া। ডাক্তার ন্যাশ বলেন এটি ম্যানোরেজিয়ার কেসে আমাদের সেরা ওষুধগুলোর মধ্যে একটি, যখন নিচের দিকে মারাত্মক চাপ বোধের সাথে পিঠে, উরুর নিচে এবং নিতম্বর মধ্য দিয়ে তীব্র যন্ত্রণা হয়। যখন কোনো রোগিনীর প্রচুর ঋতুস্রাব হবে, এর সাথে রোগিনী যদি বলে তার নিচের দিকে মারাত্মক চাপ বোধের সাথে পিঠে, উরুর নিচে এবং নিতম্বর মধ্য দিয়ে তীব্র যন্ত্রণা হচ্ছে, তখন আমাদেরকে সিমিসিভিকা রেসিমুসার কথা চিন্তা করতে হবে। ডাক্তার ন্যাশ বলেন এই লক্ষণে আমি সিমিসিভিকা দিয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছি। তার ম্যাথমেটিক্যাতে লেখা আছে যে তিনি বলছেন যে আমি প্রায় প্রমাণ পেয়েছি, মানে এই লক্ষণে সিমিসিভিকা দিয়ে উনি অনেক ভালো রেজাল্ট পেয়েছেন। এছাড়াও এটি ঋতুলোপকালে বাম স্তনের নিচের দিকে ব্যথায় একটি চমৎকার ওষুধ। এছাড়াও এটি ঋতুলোপকালে বাম স্তনের নিচের দিকের ব্যথায় একটি চমৎকার ওষুধ। যদি কোনো মহিলার ঋতুলোপকালে বাম স্তনের নিচের দিকে ব্যথা দেখা দেয় তাহলে তার জন্য সিমিসিভিকা রেসিমুসা একটি চমৎকার ওষুধ। এটাও আমি প্রমাণ পেয়েছি। ডাক্তার ন্যাশ বলেন এটাতেও আমি প্রমাণ পেয়েছি। অ্যালেন্সকি নোটে লেখা আছে সিমিসিভিকা রেসিমুসার রোগিনীদের ঋতুস্রাব যত বেশি হয় যন্ত্রণাও তত বেশি হয়। সিমিসিভিকা রেসিমুসার রোগিনীদের ঋতুস্রাব যত বেশি হয় যন্ত্রণাও তত বেশি হয়। দ্য মোর প্রফিউজ দ্য ফ্লো দ্য গ্রেটার দ্য সাফারিং। ক্লিনিক্যাল টিপস: ঋতুস্রাব যত বেশি হয় রোগীর দুর্ভোগ তত বেশি হলে সিমিসিভিকা রেসিমুসা ভালো কাজ করে। ঋতুস্রাব যত বেশি হয় রোগিনীর দুর্ভোগ তত বেশি হলে সিমিসিভিকা রেসিমুসা ভালো কাজ করে। আরেকটা ক্লিনিক্যাল টিপস: মাসিকের ব্যথার সাথে বুক ধড়ফড় করলে সিমিসিভিকা রেসিমুসা ভালো কাজ করে। মাসিকের ব্যথার সাথে বুক ধড়ফড় করলে সিমিসিভিকা রেসিমুসা ভালো কাজ করে। যদি কারো মাসিকের ব্যথার সাথে তার বুক ধড়ফড় করে তাহলে তার ওষুধ হবে সিমিসিভিকা রেসিমুসা। প্রসবের কেসে সিমিসিভিকা রেসিমুসার কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার। এক, প্রসবের পর যারা হতাশায় ভোগে তাদের ক্ষেত্রে সিমিসিভিকা রেসিমুসা খুব ভালো কাজ করে। যে সকল মহিলারা বাচ্চা হওয়ার পর হতাশায় ভোগে তাদের ক্ষেত্রে সিমিসিভিকা রেসিমুসা খুব ভালো কাজ করবে। অনেক মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই সিমটমটা পাওয়া যায় যে বাচ্চা হওয়ার পর তার মধ্যে প্রচণ্ড হতাশা, নিরাশা, মন মরা ভাব এই সকল লক্ষণ দেখা দেয়। তাদের ক্ষেত্রে সিমিসিভিকা খুব ভালো একটা মেডিসিন। 2, যদি প্রসব ব্যথার সময় ব্যথা কোমরের এক পাশ থেকে অন্য পাশে যায় বা যে কোনো স্থানের ব্যথার সাথে বুক ধড়ফড় করে, যেমন মাসিকের ব্যথা বা প্রসব ব্যথার সাথে বুক ধড়ফড় করলে সিমিসিভিকা রেসিমুসা 201 ভালো কাজ করে। যদি প্রসব ব্যথার সময় ব্যথা কোমরের এক পাশ থেকে অন্য পাশে যায়, যে কোনো মহিলার যদি প্রসব ব্যথা উঠে, আপনি যদি জানতে পারেন যে তার ব্যথাটা কোমরের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে তাহলে আপনি চোখ বন্ধ করে সিমিসিভিকা রেসিমুসা দিতে পারবেন। এছাড়াও যদি কারো প্রসব ব্যথার সময় তার বুক ধড়ফড় করে তাহলে তাকে সিমিসিভিকা রেসিমুসা দিলে খুব দ্রুত তার বাচ্চা প্রসব হয়ে যাবে। এই জন্য সিমিসিভিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন নর্মাল ডেলিভারির ক্ষেত্রে। বোরিক ম্যাথমেটিকাতে দেওয়া আছে পেন্স অ্যাক্রস পেলভিস ফ্রম হিপ টু হিপ। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে তাদের ব্যথা কোমরের এক পাশ থেকে অন্য পাশে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ সিমটম হলো প্রসব ব্যথার সাথে তাদের বুক ধড়ফড় করে। 3, ডিলেড লেবারের ক্ষেত্রে সিমিসিভিকা রেসিমুসা খুব ভালো ওষুধ। যাদের আগের প্রসব ব্যথা দেরিতে হয়েছিল, যদি আপনি হিস্ট্রি নিয়ে জানতে পারেন যে তাদের আগের প্রসব ব্যথাটা দেরিতে হয়েছিল, অর্থাৎ সময়ের পরে হয়েছে, যেমন 10 মাস বা 9 মাস যে টাইমটা দেওয়া থাকে এই টাইমের পরে হয়েছে, ব্যথা কোমরের এক পাশ থেকে অন্য পাশে গিয়েছিল এবং প্রসবের পর রোগিনী বিষণ্ণতায় ভুগেছিল, তাদেরকে পরবর্তী গর্ভাবস্থার শেষ মাসে সিমিসিভিকা রেসিমুসা প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। যদি আপনি কারো হিস্ট্রি নিয়ে জানতে পারেন যে তার এর আগের প্রসব ব্যথাটা দেরিতে হয়েছিল এবং গর্ভাবস্থায় যে ব্যথাটা হয় এই ব্যথাটা কোমরের এক পাশ থেকে অন্য পাশে যেত,
এবং বাচ্চা হওয়ার পর সে খুবই বিষণ্ণতায় বা হতাশায় ভুগছিল, তাহলে তাকে গর্ভাবস্থার শেষ মাসে যদি আমরা সিমিসিভিকা রেসিমোসা দেই, তাহলে তার প্রসবটা খুব সহজেই হবে, খুব সহজেই তার বাচ্চা প্রসব হয়ে যাবে। প্রসবের পরের বিষণ্ণতার প্রধান 3টি ঔষধ হলো সিমিসিভিকা রেসিমোসা, পালসেটিলা, থুজা। সিমিসিভিকা, পালসেটিলা, থুজা এই 3টা ঔষধ বাচ্চা প্রসবের পর যে সকল মহিলারা বিষণ্ণতায় ভোগে, হতাশায় ভোগে, তাদের ক্ষেত্রে ভালো কাজ করে। এখন আমরা এই 3টা ওষুধের লক্ষণ জানব। সিমিসিভিকা, যদি প্রসবের পর রোগিনীর মধ্যে পাগল বা উন্মাদ হয়ে যাওয়ার ভয় দেখা দেয় এবং রোগীর কাছে সবকিছু অন্ধকার এবং ধোঁয়াশে বলে মনে হয়, তাদের জন্য সিমিসিভিকা ভালো কাজ করবে। যদি বাচ্চা হওয়ার পর মহিলাদের মধ্যে পাগল বা উন্মাদ হয়ে যাওয়ার ভয় দেখা দেয়, সে যদি বলে যে আমি পাগল হয়ে যাব বা উন্মাদ হয়ে যাব, এবং রোগী যদি বলে যে আমার কাছে সবকিছু অন্ধকার মনে হয়, যেন আমাকে একটা কালো মেঘ ডেকে রাখছে, সবকিছু ধোঁয়াশে মনে হয়, তাদের ক্ষেত্রে সিমিসিভিকা খুব ভালো কাজ করে। পালসেটিলা, যদি প্রসবের পর রোগিনী সবসময় গোমরা মুখ করে থাকে, বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চা হওয়ার পরে সব মহিলারা কিন্তু খুব খুশি থাকে, আর পালসেটিলার মহিলারা গোমরা মুখ করে থাকে, কান্না করে এবং নিজেকে পরিত্যক্ত বোধ করে, সে নিজেকে মনে করে যে আমাকে সবাই পরিত্যাগ করছে, পরিত্যক্ত বোধ করে। সে বলে সবাই বাচ্চার প্রতি মনোনিবেশ করে, আমার প্রতি কেউ খেয়াল করে না, তাদের জন্য পালসেটিলা খুব ভালো কাজ করবে। যদি প্রসবের পর রোগিনী সবসময় গোমরা মুখ করে থাকে, কান্না করে এবং নিজেকে পরিত্যক্ত বোধ করে, সে বলে সবাই বাচ্চার প্রতি মনোনিবেশ করে, আমার প্রতি কেউ খেয়াল করে না, তাদের জন্য পালসেটিলা ভালো কাজ করে। 3. থুজা, যদি প্রসবের পর রোগিনী নবজাতকের প্রতি প্রচণ্ড হিংসা প্রকাশ করে, বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চার প্রতি সে প্রচণ্ড হিংসা প্রকাশ করে, মানে বাচ্চাকে দেখতে পারে না, বাচ্চার দিকে তাকায় না, তার প্রতি হিংসা প্রকাশ করে, সব কিছু গোপন করতে চায়, তার মধ্যে গোপন করার প্রবণতা দেখা দেয়, অনেক সময় তাদের মধ্যে এমন স্বভাব দেখা দেয় যে তারা যা বলে তাই ঠিক, অন্যরা যা বলে তা ভুল, তাদের জন্য থুজা ভালো কাজ করে। যদি প্রসবের পর রোগিনী নবজাতকের প্রতি প্রচণ্ড হিংসা প্রকাশ করে, সব কিছু গোপন করতে চায়, অনেক সময় তাদের মধ্যে এমন স্বভাব দেখা দেয় যে তারা যা বলে তাই ঠিক, মানে সে যেটা বলছে সেটাই, আর অন্যরা যা বলে সব ভুল, তারটাই ঠিক অন্যদেরটা ভুল, এমন ফিক্সড আইডিয়া দেখা দিলে তাদের জন্য থুজা ভালো কাজ করবে। তাদের পর্যায়ক্রমে নতুন চাঁদ আর পূর্ণিমাতে বৃদ্ধি দেখা দেয়, নতুন চাঁদে এবং পূর্ণিমাতে তাদের বৃদ্ধি দেখা দেয়। রোগীর যদি কান্না করার স্বভাব থাকে এবং সান্ত্বনায় বৃদ্ধি দেখা দেয়, তাহলে এর প্রধান 3টি ওষুধ হলো ইগনিশিয়া, নেপটামিউর, সিপিয়া। ইগনিশিয়া, নেপটামিউর, সিপিয়া এই 3টা ওষুধের রোগীদের কান্না করার স্বভাব থাকে এবং সান্ত্বনা দিলে তাদের সমস্যা বৃদ্ধি পায়, মানে তারা সান্ত্বনাটা সহ্য করতে পারে না। ক্লিনিক্যাল টিপস: দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করার ফলে ঘাড় এবং কাঁধ শক্ত হয়ে গেলে বা সেই স্থানে ক্ষতকর বা স্পর্শকাতর ব্যথা দেখা দিলে বা উভয়টি দেখা দিলে সিমিসিভিকা রেসিমোসা ভালো কাজ করে। যদি কেউ দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করে, এর ফলে যদি তার ঘাড় এবং কাঁধ শক্ত হয়ে যায় বা সেই স্থানে ক্ষতকর বা স্পর্শকাতর ব্যথা দেখা দেয় বা উভয়টি দেখা দেয়, অর্থাৎ তার ঘাড় এবং কাঁধ শক্ত হয়ে গেছে এবং এর সাথে ওই স্থানে একটা ক্ষতকর এবং স্পর্শকাতর ব্যথা দেখা দেয়, তাহলে তার ওষুধ হবে সিমিসিভিকা রেসিমোসা। এই সমস্যাটা কিন্তু বর্তমানে অনেক মানুষের মধ্যে দেখা দেয় বা আমাদের নিজেদেরও অনেক সময় দেখা দেয়, কারণ এখন বর্তমানে অধিকাংশ মানুষই চেয়ারে টেবিলে বসে কাজ করে, এর ফলে ঘাড়ের এই সমস্যাটা দেখা দেয়। এই সকল লক্ষণে কিন্তু সিমিসিভিকা রেসিমোসা খুব ভালো কাজ করবে। খুব গুরুত্বপূর্ণ একটা ক্লিনিক্যাল টিপস: ফিটাস যদি জরায়ুতে মারা যায়, তাহলে তা বের করার জন্য পাইনাস লাম্বার্টিনা মাদার টিংচার 10 ফোঁটা করে দিলে ভালো রেজাল্ট পাওয়া যায়। যদি ফিটাস জরায়ুতে মারা যায়
এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ফিটাস যদি গর্ভে মারা যায় তখন কিন্তু এটা বের করার জন্য অনেক সময় সিজার করতে হয় বা ডিএনসি করতে হয়। ফিটাস বলতে কি বাচ্চাটা? হ্যাঁ হ্যাঁ, ফিটাস মানে গর্ভাবস্থায় যতক্ষণ থাকে এটাকে ফিটাস বলা হয়, আর যখন এটা বের হয়ে যায় তখন নিউবর্ন, ইনফ্যান্ট, পরে চাইল্ড। এই সমস্যাটা কিন্তু অনেক সময় দেখা যায় যে ফিটাস জ্বরেতে মারা গেছে, মারা যাওয়ার পরে এটা কিন্তু আর তখন বের হয় না, এই জন্য সিজার করতে হয় বা অনেকের ডিএনসি করতে হয়। আমরা এই ওষুধটা যদি ব্যবহার করি তাহলে কিন্তু এটার স্বাভাবিকভাবে বের হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ফিটাস যদি জ্বরেতে মারা যায় তাহলে তা বের করার জন্য পাইনাস লাম্বার্টিনা মাদার টিংচার 10 ফোঁটা করে দিলে ভালো রেজাল্ট পাওয়া যায়। অতিরিক্ত ঋতুস্রাবের রোগী যদি কোষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগে এবং বিশেষ করে তার সকালে বৃদ্ধি পায় তাহলে নাক্স ভূমিকা তার একমাত্র ওষুধ। যদি কোনো মহিলার অতিরিক্ত ঋতুস্রাব হয়, এর সাথে যদি রোগিনী কোষ্ঠকাঠিন্য এবং গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগে, আর এই সমস্যাগুলো যদি বিশেষ করে সকালের দিকে বৃদ্ধি পায় তাহলে তার একমাত্র ওষুধ হলো নাক্স ভূমিকা। এটা ডাক্তার ন্যাশের ম্যাথামেটিকাতে দেওয়া আছে। অতিরিক্ত ঋতুস্রাবের রোগী যদি কোষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগে এবং বিশেষ করে তার সকালে বৃদ্ধি পায় তাহলে নাক্স ভূমিকা তার একমাত্র ওষুধ। ম্যাগনেসিয়াম কার্ব। ঋতুস্রাব শুরুর আগে গলা ব্যথা, প্রসব বেদনার ন্যায় পেট ব্যথা, কেটে ফেলার ন্যায় শুল বেদনা, পিঠ ব্যথা, দুর্বলতা এবং শীত শীত ভাব দেখা দিলে ম্যাগনেসিয়াম কার্ব ভালো কাজ করে। যদি কারো ঋতুস্রাব শুরুর আগে গলা ব্যথা করে, প্রসব ব্যথার ন্যায় পেট ব্যথা করে, কেটে ফেলা নেয় শুল বেদনা দেখা দেয়, পিঠ ব্যথা করে, দুর্বলতা দেখা দেয় এবং শীত শীত ভাব দেখা দেয়, তাদের জন্য ম্যাগনেসিয়াম কার্ব ভালো কাজ করবে। ম্যাগনেসিয়াম কার্বের রোগিনীদের ঋতুস্রাব শুধুমাত্র রাতে ও শুয়ে থাকলে দেখা দেয় এবং হাঁটাচলা করলে ঋতুস্রাব বন্ধ হয়ে যায়। এটা কিন্তু ম্যাগনেসিয়াম কার্বের একটা খুব গুরুত্বপূর্ণ সিমটম। আরও অন্যান্য মেডিসিন আছে, যেমন এমন কার্ব আছে, ক্রিওজোট আছে, তারা রাতে এবং শুয়ে থাকলে তাদের ঋতুস্রাবটা দেখা দেয় এবং যখন তারা হাঁটাচলা করে তখন তাদের ঋতুস্রাবটা বন্ধ হয়ে যায়। লিলিয়ামটিকে হলো এর বিপরীত। লিলিয়ামটিকে রাতে এবং শুয়ে থাকলে তাদের ঋতুস্রাবটা বন্ধ থাকে, যখন তারা হাঁটাচলা করে তখন তাদের ঋতুস্রাবটা দেখা দেয়। ম্যাগনেসিয়াম কার্বের রোগিনীদের ঋতুস্রাব হয় ঝাঁঝালো, কালচে, কালো আলকাত্রাব নেই, দুইলেও এর দাগ উঠে না। ম্যাডোই নামের রোগীদেরও ঋতুস্রাব কাপড়ে লাগলে এটার দাগ উঠে না, সহজে উঠে না। ম্যাগনেসিয়াম কার্বের ক্ষেত্রে মনে রাখতে হবে যে তারা যখন রাতে এবং শুয়ে থাকে তখন তাদের ঋতুস্রাবটা দেখা দেয়, হাঁটাচলা করলে তাদের ঋতুস্রাবটা বন্ধ থাকে। তাদের ঋতুস্রাব হয় ঝাঁঝালো, কালচে, কালো আলকাত্রা নেই, দুইলেও এর দাগ উঠে না। ম্যাগনেসিয়াম কার্বের রোগিনীদের ঋতুস্রাব সাধারণত দেরিতে হয় এবং অল্প পরিমাণে হয় এবং তাদের এই বিশেষত্ব রয়েছে যে বিশ্রামের সময় রাতে বেশি প্রবাহিত হয়, সকালে চলাফেরা করার সময় হ্রাস পায়। যখন তারা সকালে উঠে হাঁটাচলা করে তখন এই ঋতুস্রাবটা হ্রাস পায়, রাতে যখন শুয়ে থাকে তখন ঋতুস্রাবটা বেশি পরিমাণে হয়। এই জন্য যখন আমরা কেস টেকিং করবো তখন ভালোভাবে জানতে হবে যে আপনার ঋতুস্রাবটা কখন বেশি হয়। সকালে হয়, সকালে হলে আমরা বলছিলাম যে কার্বোনিমিলিসের রোগিনীদের শুধুমাত্র সকালে ঋতুস্রাবটা হয়। আর যদি রোগিনী বলে যে আমার রাতে যখন শুয়ে থাকি তখন আমার ঋতুস্রাবটা বেশি পরিমাণে হয়, তখন আমরা ম্যাগনেসিয়াম কার্বের কথা চিন্তা করতে পারবো। এখন আমরা যদি কেস্টিংয়ে এই কথাটা নাই জিজ্ঞাসা করি যে আপনার ঋতুস্রাবটা কখন বেশি হয়, তাহলে কিন্তু আমরা সঠিক ওষুধটা দিতে পারবো না। ম্যাগনেসিয়াম কার্বের রোগিনীদের ঋতুস্রাব দিনে খুব কম হয়, এমনকি বিকেলের দিকে সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। মাসিকের আগে তাদের সর্দি দেখা দেয়, মাথা ব্যথা করে, নাক বন্ধ থাকে, গলা ব্যথা করে এবং প্রসবের ন্যায় ব্যথা হয়। এই জন্য কেস্টিংয়ের সময় এটাও জানতে হবে যে মাসিক শুরু হওয়ার আগে আপনার কোনো সমস্যা দেখা দেয় কিনা। যেমন ম্যাগনেসিয়াম কার্বের রোগিনীদের ঋতুস্রাব শুরু হওয়ার আগে গলা ব্যথা করে, তাদের মাথা ব্যথা করে, সর্দি দেখা দেয়, প্রসব ব্যথা নেয়, পেট ব্যথা করে, তাদের মুখে ডিমের সাদা অংশে ছেয়ে গেছে এমন একটা অদ্ভুত অনুভূতি দেখা দেয়।
ম্যাগনেসিয়াম কার্বের মাসিকের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ। 1. ঋতুস্রাব হয় কালো আলকাট্রার ন্যায়। ম্যাগনেসিয়াম কার্বের রোগিণীদের ঋতুস্রাবটা হয় কালো আলকাট্রার ন্যায়। প্লাটিনা রোগিণীদেরও ঋতুস্রাবটা কালো আলকাট্রার ন্যায় হয়। ম্যাগনেসিয়াম কার্বের রোগিণীদের মাসিকের আগে গলা ব্যথা করে, সর্দি দেখা দেয়, কাশি দেখা দেয়, হাঁচি দেখা দেয়। 3. ঋতুস্রাব শুধুমাত্র রাতে এবং শুয়ে থাকলে দেখা দেয়। ঋতুস্রাব শুধুমাত্র রাতে এবং শুয়ে থাকলে দেখা দেয়। যখন কোনো রোগিণী বলবো যে আমার ঋতুস্রাবটা হয় কালো আলকাট্রার ন্যায়, ঋতুস্রাব শুরু হওয়ার আগে আমার গলা ব্যথা করে, সর্দি দেখা দেয়, কাশি হাঁচি ইত্যাদি দেখা দেয়, এবং ঋতুস্রাব শুধুমাত্র রাতে এবং শুয়ে থাকলে দেখা দেয়, তাকে আমরা ম্যাগনেসিয়াম কার্ব দিতে পারবো। ক্লিনিক্যাল টিপস। অপ্রত্যাশিতভাবে যদি শিশু গর্ভে চলে আসে এবং জন্ম হওয়ার পর শিশুটি শীর্ণতায় ভোগে এবং তার সকল স্রাব টক গন্ধযুক্ত হয়, তাহলে ম্যাগনেসিয়াম কার্ব ভালো কাজ করে। কোনো বাবা মা যদি সন্তান নিতে না চায়, যে তাদের এখন পরিকল্পনা নেই যে সন্তান নিবে, কিন্তু অপ্রত্যাশিতভাবে গর্ভে বাচ্চা চলে আসে, আর এই বাচ্চা হওয়ার পর যদি বাচ্চাটি শীর্ণতায় ভোগে, তার সকল স্রাব যদি টক গন্ধযুক্ত হয়, অর্থাৎ তার প্রস্রাব, মল, নাকের সর্দি সবই যদি টক গন্ধযুক্ত হয়, তাহলে তার ওষুধ হবে ম্যাগনেসিয়াম কার্ব। মাসিকের আগে গলা ব্যথা করে, এর প্রধান দুটি ওষুধ হলো ম্যাগনেসিয়াম কার্ব, ল্যাক্কেনেনাম। ম্যাগনেসিয়াম কার্ব এবং ল্যাক্কেনেনাম এই দুইটা ওষুধের রোগিণীদের মাসিকের আগে গলা ব্যথা করে। ল্যাক্কেনেনামের গলা ব্যথা ও কাশি ঋতুস্রাবের পূর্বে দেখা দেয় এবং ঋতুস্রাব শুরু হলে উপশম হয়। তাদের গলা ব্যথা এবং কাশি ঋতুস্রাবের পূর্বে দেখা দেয় এবং ঋতুস্রাব শুরু হলে সেটা উপশম হয়। গলায় হলদে বা সাদা রঙের আবরণ দেখা দেয়। তাদের গলায় হলদে ও সাদা রঙের আবরণ দেখা দেয়। ব্যথা কান পর্যন্ত বিস্তৃত হয়। মাসিকের আগে তাদের স্তন ফুলে যায়, সামান্য ঝাঁকিতে ব্যথা বৃদ্ধি পায়। এই জন্য উপরে এবং নিচে নামার সময় তারা স্তন শক্তভাবে ধরে রাখে, যা ঋতুস্রাব শুরু হলে উপশম হয়। ল্যাক্কেনেনামে কিন্তু ঋতুস্রাব শুরু হওয়ার আগের সিমটমগুলো খুবই গুরুত্বপূর্ণ। যখন তাদের ঋতুস্রাবের সময় হয়, তখন তাদের গলা ব্যথা করে, কাশি দেখা দেয়। যখন ঋতুস্রাবটা শুরু হয়ে যায়, তখন এই সমস্যাটা ভালো হয়ে যায়। তাদের গলায় হলদে বা সাদা রঙের আবরণ দেখা দেয়। তাদের ব্যথাটা, গলায় যে ব্যথা দেখা দেয়, এই ব্যথাটা কান পর্যন্ত বিস্তৃত হয়। তাদের মাসিকের আগে আরেকটা গুরুত্বপূর্ণ সিমটম দেখা দেয়, সেটা হলো তাদের স্তনগুলো ফুলে যায়, সামান্য ঝাঁকিতে ব্যথা বৃদ্ধি পায়। এই জন্য যখন তারা উপরে উঠে বা নিচে নামে, তখন তারা শক্ত করে তাদের স্তন ধরে রাখে। এই সমস্যাটাও যখন ঋতুস্রাব শুরু হয়, তখন উপশম হয়। ল্যাক্কেনেনামের রোগিণীদের ঋতুস্রাব নির্দিষ্ট সময়ের অনেক আগে এবং প্রচুর পরিমাণে দেখা দেয়। ল্যাক্কেনেনামের ক্ষেত্রে মনে রাখতে হবে যে তাদের ঋতুস্রাব নির্দিষ্ট সময়ের অনেক আগে এবং প্রচুর পরিমাণে দেখা দেয়। তাদের ঋতুস্রাব হয় উজ্জ্বল লাল আঠালো দড়ির মতো, যা প্রবল বেগে নির্গত হয়। ক্রোকাস স্যাটাইভার ঋতুস্রাব হয় ঘন, কালচে এবং দড়ির মতো। মানে যদি ঋতুস্রাবটা ঘন হয়, কালচে হয়, দড়ির মতো হয়, তাহলে সেটা হবে ক্রোকাস স্যাটাইভা। আর যদি ঋতুস্রাবটা আঠালো হয়, দড়ির মতো হয়, কিন্তু লাল হয়, উজ্জ্বল লাল হয়, তাহলে ওষুধ হবে ল্যাক্কেনেনাম। ল্যাক্কেনেনামের ঋতুস্রাব আগুনের ন্যায় গরম হতে পারে। ল্যাক্কেনেনামের ঋতুস্রাব আগুনের ন্যায় গরম হতে পারে। তাদের ঋতুস্রাবটা তারা বলবে যে আমার মনে হয় যে গরম রক্ত নির্গত হইতেছে। ঋতুস্রাবের আগে এবং ঋতুস্রাবের সময় স্তন দুটি ফুলে যায়, যন্ত্রণা হয় এবং ছোঁয়া যায় না। আবার কিছু কিছু ল্যাক্কেনেনামের রোগিণীদের ঋতুস্রাবের সময় স্তন ফুলে যায়, যন্ত্রণা হয় এবং ছোঁয়া যায় না। ল্যাক্কেনেনামে কিন্তু দুই ধরনের সিমটমে দেখা দিতে পারে, যে তাদের স্তনের ব্যথা ঝাঁকিতে বৃদ্ধি পায়, এজন্য তারা শক্ত করে ধরে রাখে যাতে ঝাঁকি না লাগে। এই সিমটমটা কিন্তু উপশম হয়ে যায় যখন ঋতুস্রাবটা শুরু হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে যে তাদের ঋতুস্রাবের সময় তাদের স্তনটা ফুলে গেছে
যন্ত্রণা হচ্ছে কিন্তু সেটা স্পর্শ করা যায় না। ববিষ্ঠা। ববিষ্ঠা রোগিণীদের ঋতুস্রাব শুধুমাত্র রাতে দেখা দেয়, দিনের বেলা হয় না, যেটা আমরা ম্যাগনেসিয়াম কার্বের ক্ষেত্রে জানছি। শুধুমাত্র দিনের বেলা ঋতুস্রাব হয়, কিন্তু শুইলে বন্ধ থাকে ক্যাকটাস কোস্টিকাম লিলিয়ামটি। ক্যাকটাস কোস্টিকাম লিলিয়ামটিকের রোগিণীদের ঋতুস্রাব শুধুমাত্র দিনের বেলা হয়, কিন্তু শুইলে বন্ধ থাকে। আর ববিষ্ঠা ম্যাগনেসিয়াম কার্বের রোগিণীদের ঋতুস্রাব শুধুমাত্র রাতে দেখা দেয়, দিনের বেলা হয় না, শুয়ে থাকলে তাদের ঋতুস্রাবটা দেখা দেয়। ববিষ্ঠা রোগিণীদের মাসিকের আগে এবং সময় ঊর্ধ্বময় দেখা দেয়। এটা এমন কার্বেও আছে। ববিষ্ঠার একটা গুরুত্বপূর্ণ সিমটম হলো তাদের মাসিকের আগে এবং সময় ঊর্ধ্বময় দেখা দেয়। 2 মাসিকের মধ্যবর্তী সময়ে মাঝে মাঝে কয়েকদিন স্রাব দেখা দেয়। প্রতি 2 সপ্তাহ অন্তর কালো এবং দলা দলা রক্তাক্ত স্রাব হয়। তার সাথে নিচের দিকে ঠেলা মারার ন্যায় বেদনাদায়ক অনুভূতি দেখা দেয়। ববিষ্ঠার রোগিণীরা কোমরের চারপাশে 8-7 পোশাক সহ্য করতে পারে না। ববিষ্ঠার রোগিণীরা কোমরের চারপাশে টাইট পোশাক সহ্য করতে পারে না। এটা কিন্তু ববিষ্ঠার একটা গুরুত্বপূর্ণ সিমটম, যেটা ল্যাকেসিসেও আছে। বোরিক ম্যাথমেটিকাতে লেখা আছে ক্যান নট বিয়ার টাইট ক্লোথিং অ্যারাউন্ড ওয়েস্ট। ববিষ্ঠার রোগিণীরা কোমরের চারপাশে 8-7 পোশাক সহ্য করতে পারে না। ডাক্তার এন এম চৌধুরী বলেন, আমি একজন বয়স্ক মহিলাকে ববিষ্ঠা দিয়ে আরোগ্য করেছি, যার প্রতি 15 দিন পর পর মাসিক দেখা দেয়। আর মাসিক দেখা দেওয়ার সাথে নিচের দিকে ঠেলা মারার ন্যায় বেদনাদায়ক অনুভূতি হতো এবং ঊর্ধ্বময় দেখা দিত। ডাক্তার এন এম চৌধুরী একজন বয়স্ক মহিলাকে ববিষ্ঠা দেন। ববিষ্ঠা দেওয়ার কারণ ছিল যে তার 15 দিন পর পর মাসিক দেখা দেয়। মাসিক দেখা দেওয়ার সাথে নিচের দিকে ঠেলা মারার ন্যায় বেদনাদায়ক অনুভূতি দেখা দেয় এবং মাসিকের সাথে তার ঊর্ধ্বময় দেখা দেয়। ববিষ্ঠা, এমন কার্ভ, এমন মিউর এবং ব্রেটাম অ্যালবামের রোগিণীরা ঋতুস্রাবের আগে এবং সময়ে ঊর্ধ্বময়ে ভোগে। ববিষ্ঠা, এমন কার্ভ, এমন মিউর এবং ব্রেটাম অ্যালবামের রোগিণীরা ঋতুস্রাবের আগে এবং সময়ে ঊর্ধ্বময়ে ভোগে। প্লাটিনাম মেটালিকাম। প্লাটিনার রোগিণীদের ঋতুস্রাব নির্দিষ্ট সময়ের অনেক আগে প্রচুর পরিমাণে হয় এবং অনেক দিন ধরে হতে থাকে। প্লাটিনা রোগিণীদের ঋতুস্রাব নির্দিষ্ট সময়ের অনেক আগে প্রচুর পরিমাণে হয় এবং অনেক দিন ধরে হতে থাকে। নিম্ন দিকে ঠেলা মারার ন্যায় বেদনা, যৌনিতা আক্ষেপ, জরায়ুতে ঝাঁকি লাগার ন্যায় যন্ত্রণার সাথে ঋতুস্রাব হয় কালচে, জমাট বাঁধা এবং দুর্গন্ধযুক্ত। যৌনাঙ্গে স্পর্শকাতরতা দেখা দেয় এবং ঋতুস্রাবের সাথে শীত শীত ভাব দেখা দেয়। প্লাটিনার একটা গুরুত্বপূর্ণ সিমটম হলো তাদের যৌনাঙ্গে স্পর্শকাতরতা দেখা দেয় এবং ঋতুস্রাবের সাথে তাদের শীত শীত ভাব দেখা দেয়। প্লাটিনার ঋতুস্রাবটা হয় কালো আলকাট্রার ন্যায়। তাদের ঋতুস্রাব নির্দিষ্ট সময়ের অনেক আগে প্রচুর পরিমাণে হয় এবং অনেক দিন ধরে হতে থাকে। ডাক্তার ফারুজি মাস্টার একটা ক্লিনিক্যাল টিপস, ওভারির প্রদাহের ফলে ওভারিতে পুঁজ উৎপন্ন হলে এবং হিপারসালভ ও ল্যাকেসিস এই পুঁজ উৎপন্ন হওয়া বন্ধ করতে না পারলে তখন প্লাটিনা পুঁজ উৎপন্ন হওয়া বন্ধ করে রোগিণীকে আরোগ্য করে। খুব গুরুত্বপূর্ণ একটা ক্লিনিক্যাল টিপস। যদি কোনো মহিলার ওভারিতে প্রদাহ দেখা দেয়, এই প্রদাহের কারণে তার ওভারিতে পুঁজ উৎপন্ন হয়, তখন যদি আমরা লক্ষণ অনুযায়ী হিপারসালভ দেই বা ল্যাকেসিস দিই, ল্যাকেসিস বা হিপারসালভ দেওয়ার পরেও যদি তার পুঁজ উৎপন্ন হওয়া বন্ধ না হয়, তখন আমরা তাকে প্লাটিনা দিতে হবে। তখন আমাদেরকে প্লাটিনা দিতে হবে। প্লাটিনা দিলে পুঁজ উৎপন্ন হওয়া বন্ধ হবে এবং প্লাটিনা রোগিণীকে আরোগ্য করবে। ক্লিনিক্যাল টিপস, জরায়ু হতে রক্তপাতের সময় কিছু একটা ঘটবে এ নিয়ে রোগিণী বয়া থাকলে প্লাটিনা ভালো কাজ করে। জরায়ু হতে যখন রক্তপাত হয় তখন যদি রোগিণী মনে করে যে কিছু একটা ঘটবে, মানে খারাপ কিছু ঘটবে, এই নিয়ে যদি রোগিণী ভয়ে থাকে তাহলে তার ওষুধ হবে প্লাটিনা। মলদ্বার থেকে জরায়ুতে কৃমি প্রবেশ করে জ্বালাতনের কারণে স্ত্রী লোকদের কামোন্মোদনা দেখা দিলে ক্যালাডিয়াম ভালো কাজ করে। মলদ্বার থেকে
জরায়ুতে কৃমি প্রবেশ করে জ্বালাতনের কারণে স্ত্রী লোকদের কামোদ্দীপনা দেখা দিলে ক্লাডিয়াম ভালো কাজ করে। জ্যান্থক্সাইলাম অল্প পরিমাণে ঋতুস্রাব বা মাসিক বিলম্বিত হওয়ার সাথে বাম পাশের মাসিকের ব্যথা বা বাম ওভারির স্নায়বিক ব্যথা বাম উরুতে বিস্তৃত হলে জ্যান্থক্সাইলাম ভালো কাজ করে। অল্প পরিমাণে ঋতুস্রাব বা মাসিক বিলম্বিত হওয়ার সাথে বাম পাশের মাসিকের ব্যথা বা বাম ওভারির স্নায়বিক ব্যথা বাম উরুতে বিস্তৃত হলে জ্যান্থক্সাইলাম ভালো কাজ করে। অর্থাৎ যদি কারো ঋতুস্রাব বা মাসিকটা বিলম্বিত হয়, অল্প পরিমাণে হয়, এর সাথে যদি তার বাম পাশে ব্যথা দেখা দেয় বা বাম ওভারিতে স্নায়বিক ব্যথা দেখা দেয় বা বাম উরুতে, যেটা বাম উরুতে বিস্তৃত হয় অর্থাৎ বাম রানে বিস্তৃত হয়, তাদের জন্য জ্যান্থক্সাইলাম ভালো কাজ করবে। স্নায়বিক প্রকৃতির রোগী যারা হয় শীর্ণ এবং অনিদ্রায় ভুগে, তাদের ক্ষেত্রে জ্যান্থক্সাইলাম ভালো কাজ করে। তাদের মাথার অক্সিপুটের ব্যথার সাথে হজমের সমস্যা দেখা দেয়। যদি কোনো স্নায়বিক প্রকৃতির রোগী শীর্ণ হয় এবং অনিদ্রায় ভোগে, তাদের জন্য জ্যান্থক্সাইলাম ভালো কাজ করে। জ্যান্থক্সাইলামের রোগীদের মাথার অক্সিপুটের ব্যথার সাথে হজমের সমস্যা দেখা দেয়। তাদের ঋতুস্রাব হয় প্রায় কালো, আঠালো এবং জমাট বাঁধা, একদিন বন্ধ দিয়ে দেওয়া হয় এবং সাধারণত 2 সপ্তাহ স্থায়ী হয়। জ্যান্থক্সাইলামের একটা খুব গুরুত্বপূর্ণ সিমটম হলো তাদের ঋতুস্রাবটা একদিন বন্ধ দিয়ে দেওয়া হয়। আজকে হয়েছে, কালকে বন্ধ থাকবে, এরপরের দিন হবে, আবার এরপরের দিন বন্ধ থাকবে, একদিন বন্ধ দিয়ে দেওয়া হয় এবং সাধারণত 2 সপ্তাহ স্থায়ী হয়। জ্যান্থক্সাইলামের রোগিনীদের ঋতুস্রাব অনেক সময় খুব তাড়াতাড়ি হয় এবং এর সাথে সবসময় উরুর নিচে ব্যথা দেখা দেয়। জ্যান্থক্সাইলামের রোগিনীদের ঋতুস্রাব অনেক সময় খুব তাড়াতাড়ি হয় এবং এর সাথে সবসময় উরুর নিচে ব্যথা দেখা দেয়, মানে তাদের রানের নিচে একটা সবসময় ব্যথা থাকে। জ্যান্থক্সাইলামের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো মাসিক হওয়ার সময় হলে সাদা স্রাব দেখা দেয়। জ্যান্থক্সাইলামের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো মাসিক হওয়ার সময় হলে সাদা স্রাব দেখা দেয়। জ্যান্থক্সাইলামের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো ব্যথার সময় গভীর শ্বাস নেওয়ার ইচ্ছা। জ্যান্থক্সাইলামের রোগী বা রোগিনীদের যখন ব্যথা দেখা দেয়, তখন ব্যথার সময় তারা গভীরভাবে শ্বাস নিতে চায়। আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো নিম্নাঙ্গে দুর্বলতার অনুভূতি। এই জন্য রোগী বেশিরভাগ সময় বসে বা শুয়ে থাকতে চায়, তাদের পায়ে দুর্বলতা দেখা দেয়। এই দুর্বলতার কারণে তারা বেশিরভাগ সময় বসে বা শুয়ে থাকতে চায়। ক্লিনিক্যাল টিপস: দেহের গভীরে থাকা নার্ভ আঘাত পাওয়ার ফলে যদি স্নায়বিক সমস্যা যেমন অসারতা, অস্বস্তি এবং অনুভূতির অভাব দেখা দেয়, তাহলে এর প্রধান ওষুধ হলো বেলিস্পেরিনাস। দেহের গভীরে থাকা নার্ভ আঘাত পাওয়ার ফলে যদি স্নায়বিক সমস্যা যেমন অসারতা, অস্বস্তি এবং অনুভূতির অভাব দেখা দেয়, তাহলে এর প্রধান ওষুধ হলো বেলিস্পেরিনাস। ব্যথার কেসে হাইপ্রিকাম এবং বেলিস্পেরিনাসের মধ্যে পার্থক্য হলো হাইপ্রিকামের ব্যথা এক জায়গায় থাকে, অন্যদিকে ছড়ায় না এবং আঘাতের স্থান হয় স্পর্শকাতর। হাইপ্রিকামের ব্যথা এক জায়গায় থাকে, অন্যদিকে ছড়ায় না এবং আঘাতের স্থান হয় স্পর্শকাতর, কিন্তু বেলিস্পেরিনাসের ব্যথা অন্যদিকে ছড়ায় এবং স্পর্শকাতরতা থাকে না। এটি হলো হাইপ্রিকাম এবং বেলিস্পেরিনাসের মধ্যে পার্থক্য। ব্যথার কেসে বেলিস্পেরিনাস এবং জ্যান্থক্সাইলামের মধ্যে পার্থক্য হলো উভয় ঔষধি দেহের গভীরে থাকা নার্ভের আঘাতে ব্যবহার হয়। উভয় ঔষধি অসারতা, অস্বস্তিকর অনুভূতি এবং অনুভূতির অভাব দেখা দেয়, কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো জ্যান্থক্সাইলামে তীর বা গুলি বিদ্ধবৎ ব্যথা বা বৈদ্যুতিক শকের ন্যায় ব্যথা দেখা দেয়, যা বেলিস্পেরিনাসে সবসময় দেখা যায় না, এটা মাঝে মাঝে দেখা দিতে পারে। জ্যান্থক্সাইলামে তীর বা গুলি বিদ্ধবৎ ব্যথা বা বৈদ্যুতিক শকের ন্যায় ব্যথা দেখা দেয়, যা বেলিস্পেরিনাসে সবসময় দেখা যায় না। জ্যান্থক্সাইলামের রোগীদের দেহের কোনো গভীর নার্ভ যদি আঘাতপ্রাপ্ত হয়, তখন তাদের ওই স্থানে একটা তীর বা গুলি বিদ্ধবৎ ব্যথা বা বৈদ্যুতিক শকের ন্যায় ব্যথা দেখা দিবে, যেটা অন্যদিকে বিস্তৃত হয়। বেলিস্পেরিনাসের রোগীরাও যদি তাদের দেহের গভীর নার্ভে আঘাতপ্রাপ্ত হয়,
তখনও তাদের গুলিবিদ্ধ ব্যথা বা বৈদ্যুতিক শকের ব্যথা দেখা দিতে পারে, যেটা সবসময় না, মাঝে মাঝে হতে পারে। মনে রাখতে হবে বেলিস পেইনাসের পর জ্যান্থোক্সাইলাম ভালো কাজ করে। আমরা কোনো রোগীকে তার দেহের গভীর নার্ভে আঘাত পাওয়ার ফলে বেলিস পেইনাস দিলাম, তারপরে দেখা গেল যে সে 70% বা 80% ভালো হয়েছে, তারপর আর আরোগ্য হচ্ছে না, তখন তাকে জ্যান্থোক্সাইলাম দিতে হবে। দিলে রোগী সম্পূর্ণ আরোগ্য হবে। মাসিকের ব্যথায় কোলোসিন এবং জ্যান্থোক্সাইলামের মধ্যে পার্থক্য হলো কোলোসিন এবং জ্যান্থোক্সাইলাম উভয় ওষুধই বাম পাশের মাসিকের ব্যথায় ব্যবহার হয়। দুইটা ওষুধই বাম পাশের মাসিকের ব্যথায় ব্যবহার হয়। উভয় ওষুধই ব্যথা উরুতে বিস্তৃত হয়, মানে তাদের বাম পাশের ব্যথা বাম রানে বিস্তৃত হয়। কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো কোলোসিনে সংকোচনশীল ব্যথা দেখা দেয়, মানে সংকুচিত হয়ে যাচ্ছে এমন একটা ব্যথা দেখা দেয় কোলোসিনে। জ্যান্থোক্সাইলামে সংকোচনশীল ব্যথা দেখা দেয় না। কোলোসিনে রাগ চেপে রাখার ফলে ব্যথা দেখা দেয়, কিন্তু জ্যান্থোক্সাইলামে এ ধরনের সমস্যা নেই। কোলোসিনের ব্যথা গরম প্রয়োগে এবং জোরে চাপে উপশম হয়, এই লক্ষণটাও জ্যান্থোক্সাইলামে নাই। আবহাওয়ার পরিবর্তনের ফলে যদি পেটে শুল বেদনা দেখা দেয় তাহলে কোলোসিন ভালো কাজ করে। যদি আবহাওয়ার পরিবর্তনের ফলে কারো পেটে ব্যথা দেখা দেয় তাহলে কোলোসিন ভালো কাজ করে, বিশেষ করে যখন বাতাস ঠান্ডা থাকে কিন্তু সূর্যের তাপ বেশি থাকে। ঝগড়া করার পর, চিৎকার চেঁচামেচি করার পর, বকাবকি করার পর, খিটখিটে ভাবের পর যদি তাদের পেট ব্যথা করে, অর্থাৎ রাগ প্রকাশ করার পর যদি পেট ব্যথা করে তাহলে ক্যামোমিলা ভালো কাজ করে, যেটা আমরা এর আগে জানছিলাম। আমার একজন স্টুডেন্টও তার এক আত্মীয়ের কেস বলছিল যে তার স্বামীর সাথে রাগারাগি করার পর তার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, যে তাকে হাসপাতালে ভর্তি করার মতো অবস্থা হয়ে গেছিল, কিন্তু ক্যামোমিলা দেওয়াতে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে যান। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে ঝগড়া করার পর, চিৎকার চেঁচামেচি করার পর, বকাবকি করার পর, খিটখিটে ভাবের পর, অর্থাৎ রাগ প্রকাশ করার পর যদি কারো পেট ব্যথা করে বা যে কোনো সমস্যা দেখা দেয় তাদের জন্য ক্যামোমিলা খুব ভালো কাজ করে। ক্যামোমিলা রোগিণীদের মাসিকের সময় তাদের মেজাজ গরম থাকে, তারা হয় প্রচণ্ড খিটখিটে, প্রচণ্ড অধৈর্য, প্রচণ্ড রাগী, তাদের মাথা গরম থাকে এবং গরম প্রয়োগে তাদের মাসিকের ব্যথা বৃদ্ধি পায়। মাসিকের ব্যথার সাথে প্রচুর ঘাম হয়। ক্যামোমিলা রোগিণীদের মাসিকের সময় তাদের মেজাজ গরম থাকে, তারা হয় প্রচণ্ড খিটখিটে, প্রচণ্ড অধৈর্য, প্রচণ্ড রাগী, তাদের মাথা গরম থাকে এবং গরম প্রয়োগে তাদের মাসিকের ব্যথা বৃদ্ধি পায়। মাসিকের ব্যথার সাথে প্রচুর ঘাম হয়। এক্ষেত্রে রোগিণীকে 1M 10M দিতে হবে, মানে উচ্চ শক্তি দিতে হবে, কারণ তার মেজাজের উপর কাজ করতে হবে। তাদের লক্ষণগুলো শারীরিক না, মানসিক, এই জন্য তাকে উচ্চ শক্তি দিতে হবে। ক্লিনিক্যাল টিপস: ক্যামোমিলার রোগীরা কখনো শান্ত বা ভদ্র হয় না এবং তাদের কোষ্ঠকাঠিন্য দেখা দেয় না, তারা অধিকাংশ সময় উদ্দাময়ে ভোগে। আমরা এর আগে বলছিলাম যে যদি রোগী কোষ্ঠকাঠিন্য ভোগে তাহলে ক্যামোমিলা হবে না, কারণ ক্যামোমিলা রোগীরা উদ্দাময়ে ভোগে, তারা কখনো শান্ত বা ভদ্র হয় না। ক্যামোমিলা রোগিণীদের প্রসব দেরিতে হওয়ার কারণে তাদের ব্যথা উপরের দিকে উঠে যায়, মানে তাদের প্রসব ব্যথা হইতেছে কিন্তু বাচ্চা প্রসব হইতেছে না, এর ফলে তাদের ব্যথাটা উপরের দিকে উঠে যায়। সাধারণত ব্যথা নিচের দিকে গেলে দ্রুত প্রসব হয়, কিন্তু ক্যামোমিলা রোগিণীদের প্রসব ব্যথাটা উপরের দিকে উঠে যায়, এর ফলে তাদের বাচ্চা প্রসব হয় না। যে ঘরে প্রসব ব্যথা হয় তারা সেই ঘরের দরজা জানলা বন্ধ করতে দেয় না, মানে তারা দরজা জানলা খোলা রাখতে বলে, কারণ গরমে তাদের সমস্যা বৃদ্ধি পায়। ক্লিনিক্যাল টিপস: গর্ভবতী হওয়া ছাড়াই কারো স্তনে দুধ চলে আসলে এটাকে বলে গ্ল্যাক্টোরিয়া, এবং রোগিণী ক্যামোমিলার ধাতুগত হলে ক্যামোমিলা ভালো কাজ করে। গর্ভবতী হওয়া ছাড়াই কারো স্তনে দুধ চলে আসলে এবং রোগিণী যদি খিটখিটে হয়, অধৈর্য হয়, রাগী হয়, বদমেজাজি হয় তাহলে ক্যামোমিলা ভালো কাজ করবে। আরেকটা ক্লিনিক্যাল টিপস, খুব গুরুত্বপূর্ণ একটা ক্লিনিক্যাল টিপস: মায়ের বুকের দুধের সাথে রক্ত মিশ্রিত থাকলে ফ্যালান্ড্রিয়াম ভালো কাজ করে। মায়ের বুকের দুধের সাথে রক্ত মিশ্রিত থাকলে ফ্যালান্ড্রিয়াম ভালো কাজ করে।
যে বাচ্চা হয়েছে কিন্তু দুধ খাওয়াইতেছে, কিন্তু দেখা যাইতেছে যে তার দুধের সাথে রক্ত যাচ্ছে, তখন তার ওষুধ হবে ফ্লেন্ডিয়াম। ফ্লেন্ডিয়াম দিলে এই রক্ত আসাটা বন্ধ হয়ে যাবে। ম্যাগনেসিয়াম ফস। ম্যাগনেসিয়াম ফস ডান পাশের মাসিকের ব্যথায় ভালো কাজ করে। ম্যাগনেসিয়াম ফস ডান পাশের মাসিকের ব্যথায় ভালো কাজ করে। তাদের ঋতুস্রাব নির্দিষ্ট সময়ের আগে হয়। ঋতুস্রাব হয় কালচে এবং আঠালো। ঋতুস্রাবের আগে ব্যথা বৃদ্ধি পায় এবং ঋতুস্রাব শুরু হলে ব্যথা উপশম হয়। ম্যাগনেসিয়াম ফসের রোগিণীদের ঋতুস্রাব নির্দিষ্ট সময়ের আগে হয়। ঋতুস্রাব হয় কালচে এবং আঠালো। ঋতুস্রাবের আগে ব্যথা বৃদ্ধি পায় এবং ঋতুস্রাব শুরু হলে ব্যথা উপশম হয়। ব্যথা হয় বিঁধে যাওয়ার মতো, বিদ্যুৎ চমকানোর মতো, তীর বেঁধার মতো ডান দিকে দেখা দেয়, যা গরমে এবং দিবাজ হলে উপশম হয়। ব্যথার কারণে যোনিপথের পেশিতে আক্ষেপ দেখা দেয়। ডাক্তার ন্যাশ বলেন, বেদনাদায়ক ঋতুস্রাবের কেসে ম্যাকফসের কার্যকারিতা পালসেটিলা, কোলোফাইলাম, সিমিসিভিগা বা আমার জানা অন্য যে কোনো ওষুধের চেয়ে দ্রুত হয়। ডাক্তার ন্যাশ বলেন, বেদনাদায়ক ঋতুস্রাবের কেসে ম্যাগনেসিয়াম ফসের কার্যকারিতা পালসেটিলা, কোলোফাইলাম, সিমিসিভিগা বা আমার জানা অন্য যে কোনো ওষুধের চেয়ে দ্রুত হয়। মানে লক্ষণ অনুযায়ী যদি আপনি ম্যাকফস দেন তাহলে খুব দ্রুত রোগিণীর মাসিকের ব্যথা উপশম হবে। ম্যাকফসের মাসিকের ব্যথাটা কিন্তু ডান পাশে হয়। তাদের ঋতুস্রাবের আগে ব্যথা বৃদ্ধি পায়, ঋতুস্রাব শুরু হলে ব্যথা উপশম হয়। ক্লিনিক্যাল টিপস: ঠান্ডা বা স্যাঁতসেঁতে স্থানে থাকার ফলে ডান পাশে যে কোনো স্থানে ব্যথা দেখা দিলে ম্যাকফস ভালো কাজ করে। ডান পাশে যদি কারো ব্যথা দেখা দেয়, সেটা যদি ঠান্ডা বা স্যাঁতসেঁতে স্থানে থাকার ফলে হয়, তাহলে ম্যাকফস ভালো কাজ করে। শুল বেদনায় ম্যাকফস এবং কোলোসিনের মধ্যে পার্থক্য: পেটের ব্যথার ক্ষেত্রে কিন্তু ম্যাকফস এবং কোলোসিন খুব ভালো কাজ করে। এই দুটো ওষুধকে কিন্তু আমাদের প্রথম স্থানে রাখতে হয় পেট ব্যথার ক্ষেত্রে। এখন যদি আমরা এই দুটো ওষুধের মধ্যে পার্থক্য জানি, তাহলে কিন্তু আমরা রোগীকে সঠিক ওষুধটা দিতে পারবো। ম্যাকফস এবং কোলোসিন উভয় ওষুধই জোরে চাপে এবং গরম প্রয়োগে উপশম হয়। তাদের লক্ষণ কিন্তু অনেকটা একই। জোরে চাপ দিলে গরম প্রয়োগে পেটের ব্যথা উপশম হয়। কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো ম্যাকফস ডান পাশে ক্রিয়া করে, অর্থাৎ ডান পাশের পেটের ব্যথায় ম্যাকফস ভালো কাজ করে, আর কোলোসিন বাম পাশে ক্রিয়া করে, বাম পাশের পেট ব্যথায় কোলোসিন ভালো কাজ করে। একটা গুরুত্বপূর্ণ মেডিসিন পিটুইটারিন। পিটুইটারিন একুইট মাসিকের ব্যথায় খুব ভালো কাজ করে। পিটুইটারিন একুইট মাসিকের ব্যথায় খুব ভালো কাজ করে। যে কোনো বয়সের মেয়েদের মারাত্মক মাসিকের ব্যথায় পিটুইটারিন ভালো কাজ করে। যে কোনো বয়সের মেয়েদের মারাত্মক মাসিকের ব্যথায় পিটুইটারিন ভালো কাজ করে। এটি একুইট হার্টের ব্যথা, একুইট হার্নিয়ার ব্যথা, গল ব্লাডারের ব্যথা, অর্থাৎ যে কোনো স্থানের মাংসপেশির সংকোচন বা আক্ষেপজনিত কারণে ব্যথা দেখা দিলে পিটুইটারিন সেই স্থানের মাংসপেশিকে শিথিল করে দ্রুত ব্যথা কমাতে সাহায্য করে। অর্থাৎ যে কোনো স্থানের মাংসপেশির সংকোচন বা আক্ষেপজনিত কারণে ব্যথা দেখা দিলে তখন যদি আমরা তাকে পিটুইটারিন দেই, তাহলে পিটুইটারিন সেই স্থানের মাংসপেশিকে শিথিল করে দিবে, শিথিল করে দিয়ে দ্রুত ব্যথা কমাবে। পিটুইটারিনের ক্রনিক ব্যবহার: যে সকল ছেলে মেয়েদের সেকেন্ডারি যৌনাঙ্গ সঠিকভাবে বৃদ্ধি পায় না, যেমন ছেলেদের লিঙ্গ, টেস্টিস, মেয়েদের স্তন, জরায়ু, এমনকি দেহ, চুল, বয়স ইত্যাদি সঠিকভাবে বৃদ্ধি পায় না, তাদের ক্ষেত্রে পিটুইটারিন 201m/10m ভালো কাজ করে। অর্থাৎ যে সকল ছেলে মেয়েদের, আমরা জানি যে একটা সময়ে ছেলে এবং মেয়েদের তাদের সেকেন্ডারি যৌনাঙ্গ যেগুলো থাকে সেগুলো বৃদ্ধি পায়, যেমন ছেলেদের লিঙ্গ বৃদ্ধি পায়, টেস্টিস বৃদ্ধি পায়, মেয়েদের স্তন বৃদ্ধি পায়, জরায়ু বড় হয়। এছাড়াও উভয়েরই দেহে এবং চুল পরিবর্তন হয়, বয়স পরিবর্তন হয়। এই সকল বৃদ্ধি যদি ঠিকভাবে না হয় তখন তাদের ক্ষেত্রে পিটুইটারিন উচ্চ শক্তিতে খুব ভালো কাজ করবে। এই সকল রোগীদেরকে প্রথমে ধাতুগত ওষুধ দিয়ে চেষ্টা করতে হবে। কাজ না হলে পিটুইটারিন প্রয়োগে ভালো ফল পাওয়া যায়। প্রথমে আমরা তাদেরকে ধাতুগত ওষুধ দিব, তাদের লক্ষণ অনুযায়ী। যদি দেখি যে কাজ করে না, কাজ হচ্ছে না, তখন যদি আমরা তাকে পিটুইটারিন দিই তাহলে খুব ভালো রেজাল্ট পাবো।
পিটুইটারিন কিন্তু যাদের লিঙ্গ ছোট বা যাদের স্তন ছোট তাদের ক্ষেত্রে খুব ভালো একটা মেডিসিন। ইরিজারন, যাদের জরায়ু দুর্বল এবং সামান্য পরিশ্রমে বা সামান্য নড়াচড়ায় জরায়ু থেকে রক্তপাত হয় তাদের ক্ষেত্রে ইরিজারন ভালো কাজ করে। যাদের জরায়ু দুর্বল এবং সামান্য পরিশ্রমে বা সামান্য নড়াচড়ায় জরায়ু থেকে রক্তপাত হয় তাদের ক্ষেত্রে ইরিজারন ভালো কাজ করে। এটা আমরা গত সেশনে বলছিলাম যে সামান্য নড়াচড়ার ফলে যদি তার রক্ত আমাশা বৃদ্ধি পায় তাহলে ইরিজারন ভালো কাজ করে। ইরিজারনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সামান্য পরিশ্রম বা সামান্য নড়াচড়ায় যে কোনো জায়গা থেকে রক্তপাত হলে ইরিজারন ভালো কাজ করে। গর্ভাবস্থায় রক্তপাতের ফলে যদি গর্ভপাতের সম্ভাবনা দেখা দেয় এবং সামান্য পরিশ্রমে বা সামান্য নড়াচড়ায় রক্তপাত বৃদ্ধি পায় তাহলে ইরিজারন ভালো কাজ করে। কত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। গর্ভাবস্থায় কিন্তু এই সমস্যাটা অনেক সময় দেখা যায় যে সামান্য নড়াচড়া বা পরিশ্রমের ফলে তাদের রক্ত মানে গর্ভাবস্থায় রক্ত নির্গত হচ্ছে জরায়ু থেকে, তখন কিন্তু অনেক বয়স দেখা দেয়। এই অবস্থায় আমরা যদি ইরিজারন দিই তাহলে কিন্তু তার রক্তপাতটা বন্ধ হয়ে যাবে। মেনোরেজিয়া, ব্লাড ডিসেন্ট্রি অর্থাৎ অতিরিক্ত ঋতুস্রাব, আমাশয় এবং হেমাচুরিয়া মানে প্রস্রাবের সাথে রক্তের উপস্থিতি, এই সকল ক্ষেত্রে ইরিজারন ক্যানাডেন্স ভালো কাজ করে। সিমটম একটাই যে তাদের সামান্য পরিশ্রমে বা সামান্য নড়াচড়ায় রক্তপাত বৃদ্ধি পায়, এটা মাসিক হোক, আমাশা হোক বা প্রস্রাবের সাথে রক্ত যাওয়া হোক। হ্যামামিলিস, ক্ষতকর বা স্পর্শকাতর এবং ঠেলে বের হয়ে আসার অনুভূতির সাথে উজ্জ্বল লাল বা কালচে রক্তপাত হলে এবং রক্তপাতের পর ক্লান্তি দেখা দিলে হ্যামামিলিস ভালো কাজ করে। ক্ষতকর বা স্পর্শকাতরতা এবং ঠেলে বের হয়ে আসার অনুভূতির সাথে উজ্জ্বল লাল বা কালচে রক্তপাত হলে এবং রক্তপাতের পর ক্লান্তি দেখা দিলে হ্যামামিলিস ভালো কাজ করে। খুব সুন্দর একটা কেস। একজন বন্ধ্যাত্ব মহিলা যিনি তার বন্ধ্যাত্বের সমস্যার জন্য বিভিন্ন ডাক্তারকে দেখিয়েছেন কিন্তু কোনো উপকার পান নাই। তিনি দীর্ঘদিন যাবৎ বন্ধ্যাত্বের চিকিৎসা করতেছেন, বিভিন্ন ডাক্তারকে দেখাইছেন কিন্তু কোনো উপকার হয়নি। তিনি একজন ধনী ফ্যামিলির মেয়ে। তাকে কেউ বুদ্ধি দেয় তিনি যদি কাঁধে দুধের কলস নিয়ে তাদের সৃষ্টিকর্তার নাম জপে নেচে গিয়ে তাদের সৃষ্টিকর্তার মাথায় দুধ ডালেন তাহলে তার বাচ্চা হবে। তাকে একজন বুদ্ধি দিছে যদি সে কাঁধে দুধের কলস নিয়ে তাদের সৃষ্টিকর্তার নাম জপে নেচে গিয়ে তাদের সৃষ্টিকর্তার মাথায় দুধ ডালেন তাহলে তার বাচ্চা হবে। তিনি একদিন কাঁধে দুধের কলস নিয়ে 40 মাইল নেচে গিয়ে প্রার্থনার স্থানে যান এবং তাদের সৃষ্টিকর্তার মাথায় দুধ ডালেন। আগে কখনো তার এত পরিশ্রম করার অভিজ্ঞতা ছিল না, মানে সে হলো ধনির দুলাল মেয়ে, মানে তার এত পরিশ্রম করার অভিজ্ঞতা ছিল না। হঠাৎ করে তিনি কাঁধে দুধের কলস নিয়ে 40 মাইল নেচে গিয়ে প্রার্থনার স্থানে যেয়ে তাদের সৃষ্টিকর্তার মাথায় দুধ ডালেন। আগে কখনো তার এত পরিশ্রমের অভিজ্ঞতা ছিল না। বাসায় আসার পর তার যোনিপথ থেকে প্রচুর রক্তপাত শুরু হয়। এমন একটা পরিশ্রম করছে, এই পরিশ্রমের ফলে তার যোনিপথ থেকে প্রচুর রক্তপাত শুরু হয়। তখন তাকে একটি বড় হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু 2 দিনেও তার রক্ত বন্ধ করা যাচ্ছিল না। মানে তার এত ব্লিডিং হচ্ছে যে তার এই ব্লিডিংটা কোনোভাবে বন্ধ করা যাচ্ছিল না। রক্তক্ষরণের কারণে তিনি অজ্ঞান হয়ে যেতেন। তার মরণ অবস্থা দেখা দিল, মানে রক্ত যেতে যেতে তার মরণ অবস্থা দেখা দিল। রুগীকে বাঁচানোর জন্য চিকিৎসকরা তার জরায়ু কেটে ফেলার সিদ্ধান্ত নেয়। মানে এই রুগীকে যদি বাঁচাতে হয় তাহলে তার জরায়ু কেটে ফেলতে হবে। জরায়ু কাটা ছাড়া তার রক্ত, তার ব্লিডিংটা বন্ধ করা যাবে না। 3য় দিন সকালে তার জরায়ু কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। মানে আজকে 2য় দিন চলতেছে, 3য় দিন সকালে তার জরায়ু কেটে ফেলা হবে। এতে তার মা হওয়ার সম্ভাবনা একেবারেই শেষ হয়ে যাবে। আমরা সবাই জানি জরায়ু কেটে ফেললে আর বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে না। তার পরিবারের মধ্যে হতাশা নেমে আসে, যেটার কারণে সে এই কাজটা করছে সেটা একেবারেই শেষ হয়ে যাচ্ছে। এই জন্য তার পরিবারের মধ্যে একটা হতাশা নেমে আসে, তারা একেবারে ভেঙে পড়ে। জরায়ু কেটে ফেলার আগে তারা হোমিওপ্যাথিতে চেষ্টা করার সিদ্ধান্ত নেয়। তারা ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি স্যারের বাবা ডাক্তার সুব্রত কুমার ব্যানার্জিকে দেখানোর সিদ্ধান্ত নেন। ডাক্তার সুব্রত কুমার ব্যানার্জি তার লক্ষণ নিয়ে রাতে তাকে হ্যামামেলিস 200 দেন। সকালে যখন চিকিৎসকরা তার জরায়ু কেটে ফেলার জন্য আসেন
তখন দেখতে পান যে তার যোনিপথ থেকে আর রক্তপাত হচ্ছে না। রাতে তাকে হ্যামামেলিস 200 দেন। সকালে এসে তার ডাক্তাররা দেখেন যে তার জরায়ু থেকে আর রক্তপাত হচ্ছে না, তার রক্তপাত বন্ধ হয়ে গেছে। এতে তার পরিবার এবং চিকিৎসকরা খুব খুশি হন। ডাক্তার সুব্রত কুমার ব্যানার্জির কাছে কয়েক মাস চিকিৎসা নেওয়ার পর তিনি গর্ভবতী হন এবং একটি সুস্থ সবল সন্তান প্রসব করেন। এখন প্রশ্ন হলো যে তাকে কোন লক্ষণের উপর ভিত্তি করে হ্যামামেলিস দিয়েছেন। তাকে হ্যামামেলিস দেওয়ার কারণ হলো, আমরা এলএসকে নোটে যদি দেখি, হ্যামামেলিসে লেখা আছে ইউটেরিয়ান হ্যামোরেজ অ্যাক্টিভ অর প্যাসিভ ফ্রম জল্টিং হোয়াইল রাইডিং ওভার রাফ রোডস। যদি কারো জরায়ু থেকে অ্যাক্টিভ অর্থাৎ লাল হতে পারে বা প্যাসিভ কালো রক্ত হতে পারে, যে কোনো ধরনের রক্তপাত হোক, ফ্রম জল্টিং হোয়াইল রাইডিং ওভার রাফ রোড মানে এবড়ো থেবড়ো রাস্তায় গাড়িতে চড়ার ফলে যে ঝাঁকি লাগে, এই কারণে যদি কারো জরায়ু থেকে কালচে বা লাল রক্ত নির্গত হয়, তাদের জন্য হ্যামামেলিস খুব ভালো কাজ করে। এই কেসে এই মহিলা বা এই মেয়ে যখন 40 মাইল নাচছে গাইছে, তখন সে একবার এদিকে একবার ওদিকে পা ফেলছে, এর ফলে তার শরীরে প্রচণ্ড ঝাঁকি লাগছে। এই সকল ঝাঁকির কারণে তার এই রক্তপাতটা স্টার্ট হয়। ডাক্তার সুব্রত কুমার ব্যানার্জি এই চিন্তা করে তাকে হ্যামামেলিস দেন, আর হ্যামামেলিস রাতে দেওয়াতে সকালে তার রক্তপাতটা বন্ধ হয়ে যায়। আমরা যদি লক্ষণ মিলাইতে পারি, ইনশাল্লাহ এমন কিছু করতে পারবো যেটা অন্য কোনো পৃথিবীতে সম্ভব না। যে জায়গায় অ্যালোপ্যাথিতে সিদ্ধান্ত নিচ্ছে তার জরায়ু কেটে ফেলবে, আর এর ফলে তার মা হওয়ার সম্ভাবনা একেবারেই শেষ হয়ে যাবে, সেই জায়গায় হোমিওপ্যাথির হ্যামামেলিস 200-এর কয়েকটা ডোজ রোগিনীর রক্তপাত বন্ধ করে দেয়, আর পরবর্তীতে চিকিৎসা নেওয়ার ফলে সে গর্ভবতী হয় এবং তার একটা বাচ্চাও হয়। সিনামোনাম ভারী কিছু আলগানোর ফলে বা ভুলভাবে পা ফেলার ফলে বা অতিরিক্ত পরিশ্রমের ফলে যদি জরায়ু থেকে রক্তপাত হয়, তাহলে সিনামোনাম ভালো কাজ করে। যদি ভারী কিছু আলগানোর ফলে বা ভুলভাবে পা ফেলার ফলে বা অতিরিক্ত পরিশ্রমের ফলে যদি জরায়ু থেকে রক্তপাত হয়, তাহলে সিনামোনাম ভালো কাজ করে। ইরিজেরনের হলো সামান্য পরিশ্রম বা সামান্য নড়াচড়ায় রক্তপাত হয়, আর সিনামোনামে হলো ভারী কিছু আলগানোর ফলে বা পা ছোট করে ফেলবে কিন্তু বুলে বড় করে ফেলছে বা অতিরিক্ত পরিশ্রম করলো, এর ফলে যদি রক্তপাত হয়, তাহলে সিনামোনাম ভালো কাজ করে। সিনামোনামের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো সবসময় মনে হয় জরায়ু থেকে যেন কিছু ঠেলে বেরিয়ে আসবে, তাদের রক্ত হয় উজ্জ্বল লাল। এই লক্ষণে ইউটেরিয়ান ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সারও সিনামোনাম ভালো কাজ করে। যদি কারো জরায়ুতে ক্যান্সার দেখা দেয় বা তার সার্ভিসে ক্যান্সার দেখা দেয়, এর সাথে যদি তার জরায়ু থেকে যদি কোনো কিছু ঠেলে বেরিয়ে আসার অনুভূতি দেখা দেয়, তার রক্তপাতটা হয় উজ্জ্বল লাল, সামান্য পরিশ্রমে বা ভুলভাবে পা ফেলার ফলে বা কিছু আলগানোর ফলে রক্তপাত হয়, তাকে সিনামোনাম দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। মেলিফোলিয়াম ভারী কিছু ওঠানোর ফলে, অতিরিক্ত পরিশ্রম করার ফলে বা আঘাত পাওয়ার ফলে যে কোনো স্থান থেকে রক্তপাত হলে মেলিফোলিয়াম ভালো কাজ করে। ভারী কিছু ওঠানোর ফলে, অতিরিক্ত পরিশ্রম করার ফলে বা আঘাত পাওয়ার ফলে যে কোনো স্থান থেকে রক্তপাত হলে মেলিফোলিয়াম ভালো কাজ করে। মেলিফোলিয়াম অন্য সকল ওষুধ থেকে পার্থক্য হলো মেলিফোলিয়ামে রক্তপাতের সাথে কোনো ধরনের ব্যথা থাকে না, আর মেলিফোলিয়ামের রক্ত হয় তরল এবং উজ্জ্বল লাল। মেলিফোলিয়ামের ক্ষেত্রে আমাদেরকে 3টা লক্ষণ মনে রাখতে পারলেই আমরা মেলিফোলিয়ামটা ব্যবহার করতে পারবো। মেলিফোলিয়ামের 3টি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো ব্যথাহীন রক্তপাত, রক্ত হয় তরল এবং উজ্জ্বল লাল, শরীরের তাপমাত্রা সবসময় 100-101 থাকে। মেলিফোলিয়ামের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে তাদের রক্তপাতের সাথে কোনো ব্যথা থাকে না, এটাই মেলিফোলিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ, আর তাদের রক্তটা হয় তরল এবং উজ্জ্বল লাল। ক্যান্সারের কেসও যদি আমরা এই কথাগুলো মনে রাখতে পারি যে তাদের রক্তপাতের সাথে কোনো ব্যথা থাকে না, রক্ত হয় তরল এবং উজ্জ্বল লাল, তাহলে আমরা মেলিফোলিয়ামটা ব্যবহার করতে পারবো। মেলিফোলিয়াম হলো আর্নিকা মন্টেনা এবং রাস্টক্সের সংমিশ্রণ, অর্থাৎ আঘাত লাগা আমরা জানি যে আর্নিকা ভালো কাজ করে, ভারী কিছু উঠানোর ফলে রক্তপাত হলে রাস্টক্স ভালো কাজ করে। এর অর্থ হলো
আর্নিকা এবং রাস্টক্সের সংমিশ্রণ হলো মেলিফোলিয়াম। আঘাত লাগার ফলে বা ভারী কিছু ওঠানোর ফলে রক্তপাত হলে মেলিফোলিয়াম ভালো কাজ করে। মেলিফোলিয়ামের বহিঃপ্রকাশ হলো রক্তপাত হওয়া, মানে মেলিফোলিয়ামের রক্তপাত হবে, এটা হলো মেলিফোলিয়ামের মূল সিমটম। রক্তপাতের কেসে সিনামোনাম এবং মেলিফোলিয়ামের মধ্যে পার্থক্য হলো সিনামোনাম ও মেলিফোলিয়াম উভয় ওষুধেই ভারী কিছু আলগানোর ফলে রক্তপাত হয়, কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো সিনামোনামে সবসময় মনে হয় জরায়ু থেকে যেন কিছু ঠেলে বেরিয়ে আসবে, আর মেলিফোলিয়ামে সবসময় ব্যথাহীন রক্তপাত হয়। থ্যালাসপি ভার্সা প্যাস্টোরিস। থ্যালাসপি ভার্সা প্যাস্টোরিসের রোগিণীদের নির্দিষ্ট সময়ের অনেক আগে প্রচুর পরিমাণে অনেক দিন যাবৎ স্থায়ী 8 দিন 10 দিন এমনকি 15 দিন ঋতুস্রাব হয়। থ্যালাসপি ভার্সা প্যাস্টোরিসের রোগিণীদের নির্দিষ্ট সময়ের অনেক আগে প্রচুর পরিমাণে অনেক দিন যাবৎ স্থায়ী 8 দিন 10 দিন এমনকি 15 দিন ঋতুস্রাব হয়। ঋতুস্রাব খুব ধীরে ধীরে শুরু হয়। প্রথম দিন অত্যন্ত ধীরে ধীরে দেখা দেয়, দ্বিতীয় দিন থেকে শুল বেদনা দেখা দেয়, বমি হয়, বড় বড় পিণ্ডের সাথে রক্তপাত হয়। এক ঋতু বাদে অপর ঋতুতে প্রচুর পরিমাণে রক্তস্রাব হয়। এক ঋতুতে স্বাভাবিক হয়, কিন্তু পরের ঋতুতে দেখা যায় যে প্রচুর পরিমাণে ঋতুস্রাব হচ্ছে। এক ঋতুস্রাব বন্ধ হতে না হতেই আবার ঋতুস্রাব শুরু হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এক ঋতুস্রাব বন্ধ হতে না হতেই আবার ঋতুস্রাব শুরু হয়ে গেছে। এই জন্য তারা অবসন্ন হয়ে পড়ে। তাদের রক্তাক্ত কালচে দুর্গন্ধযুক্ত সাদা স্রাব দেখা দেয়, যা ঋতুস্রাবের কয়েকদিন আগে ও পরে দেখা দেয়। থ্যালাসপি ভার্সা প্যাস্টোরিসে 2 ধরনের ঋতুস্রাব দেখা দেয়। টাইপ 1, 1 মাস প্রচুর রক্তপাত হয়, পরের মাস সামান্য রক্তপাত হয়, যেমন মার্চে প্রচুর রক্তপাত হয় এবং এপ্রিলে অল্প রক্তপাত হয়, এইভাবে পর্যায়ক্রমে চলতে থাকে। এটা হলো থ্যালাসপি ভার্সা প্যাস্টোরিসের এক ধরনের ঋতুস্রাব। টাইপ 2 হলো প্রথম দিন সামান্য রক্তপাত হয় কিন্তু দ্বিতীয় দিন প্রচুর রক্তপাত হয়। প্রথম দিন তাদের সামান্য রক্তপাত হয়েছে কিন্তু দ্বিতীয় দিন থেকে প্রচুর রক্তপাত শুরু হয়। এই 2 ধরনের ঋতুস্রাব দেখা দেয় থ্যালাসপি ভার্সা প্যাস্টোরিসে। জরায়ুর টিউমার বা ফাইব্রয়েডের কারণে জরায়ু থেকে প্রচুর রক্তপাত হলে এর প্রধান 2টি ওষুধ হলো ট্রিলিয়াম পেন্ডুলাম আর একটা থ্যালাসপি ভার্সা প্যাস্টোরিস। ট্রিলিয়াম পেন্ডুলাম আর থ্যালাসপি ভার্সা প্যাস্টোরিস জরায়ুর টিউমার বা ফাইব্রয়েডের কারণে জরায়ু থেকে প্রচুর রক্তপাত হলে ভালো কাজ করে। ট্রিলিয়াম পেন্ডুলাম। ট্রিলিয়াম পেন্ডুলামে জরায়ু থেকে রক্তপাতের সাথে পিঠে মারাত্মক ব্যথা, অজ্ঞান হয়ে যাওয়া এবং মাথা ঘোরার সমস্যা দেখা দেয়। যদি কারো জরায়ুতে টিউমার দেখা দেয় বা ফাইব্রয়েড দেখা দেয়, এর ফলে জরায়ু থেকে রক্তপাত হয়, আর এই রক্তপাতের সাথে পিঠে মারাত্মক ব্যথা দেখা দেয়, অজ্ঞান হয়ে যাওয়া এবং মাথা ঘোরার সমস্যা দেখা দেয়, তাহলে ট্রিলিয়াম পেন্ডুলাম ভালো কাজ করবে। ট্রিলিয়াম পেন্ডুলাম এবং থ্যালাসপি ভার্সার মধ্যে পার্থক্য হলো ট্রিলিয়ামে জরায়ু থেকে রক্তপাতের সাথে পিঠে মারাত্মক ব্যথা, অজ্ঞান হয়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা এবং মাথা ঘোরার সমস্যা দেখা দেয়। আর থ্যালাসপি ভার্সাতে 1 মাস প্রচুর রক্তপাত হয়, পরের মাসে সামান্য রক্তপাত হয়, বা প্রথম দিন সামান্য রক্তপাত হয় কিন্তু দ্বিতীয় দিন প্রচুর রক্তপাত হয়। অনেক সময় পুরো মাসও তাদের মাসিকটা চলতে থাকে। এখন আমরা অনিয়মিত ঋতুস্রাব নিয়ে আলোচনা করব। একুইট অ্যামেনোরিয়া। একুইট অ্যামেনোরিয়ার ক্ষেত্রে যে সকল ওষুধ ভালো কাজ করে, অর্থাৎ যদি কারো মাসিক বন্ধ থাকে তাদের ক্ষেত্রে যে সকল ওষুধ ভালো কাজ করে। অ্যামেনোরিয়া হলো ঋতুস্রাব বন্ধ থাকা বা অনিয়মিত ঋতুস্রাব হওয়া। ওষুধগুলোর মাদার টিংচার বা 6 শক্তি 5 থেকে 10 ফোঁটা 1 কাপ পানির সাথে 6 থেকে 8 ঘন্টা পর পর দিতে হবে। মাসিক শুরু হয়ে গেলে ওষুধ বন্ধ করে দিতে হবে। এই ওষুধগুলো ধাতুগত ওষুধের আগে বা পরে ব্যবহার হয়। অ্যামেনোরিয়ার 5টা গুরুত্বপূর্ণ মেডিসিন হলো সিনিসিওরিয়াস, পোলিওগোনাম, জনসিয়া অশোকা, গসিপিয়াম, ক্যাস্টোরিয়াম। সিনিসিওরিয়াস, পোলিওগোনাম, জনসিয়া অশোকা, গসিপিয়াম, ক্যাস্টোরিয়াম, এই 5টা ওষুধ হলো অ্যামেনোরিয়ার ক্ষেত্রে বা মাসিক বন্ধ থাকার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। 1. সিনিসিওরিয়াস। যদি 16-17 বছরের মেয়েদের ঋতুস্রাব অনিয়মিতভাবে হয় বা ঋতুস্রাব বন্ধ থাকে, এর সাথে পিঠে ব্যথা দেখা দেয় এবং ধাতুগত ঔষধে উপকার না হয়, তাহলে সিনিসিওরিয়াস ভালো কাজ করে। যদি 16-17 বছরের মেয়েদের ঋতুস্রাব অনিয়মিতভাবে হয় বা ঋতুস্রাব বন্ধ থাকে, এর সাথে পিঠে ব্যথা দেখা দেয়
এবং ধাতুগত ওষুধে উপকার না হয় তাহলে সিনিসিওরিয়াস ভালো কাজ করে। এটি ঋতুস্রাব শুরু হতে সাহায্য করে। সিনিসিওরিয়াসের সাথে পালসিটিলার খুব মিল রয়েছে। সিনিসিওরিয়াসের সাথে পালসিটিলার খুব মিল রয়েছে। যদি কোনো 16-17 অর্থাৎ অল্প বয়সী মেয়েদের ঋতুস্রাব অনিয়মিতভাবে হয় বা ঋতুস্রাব বন্ধ থাকে এবং সে যদি শান্ত, ভদ্র, পিপাসাহীন হয়, অর্থাৎ তার মধ্যে পালসিটিলার লক্ষণ থাকে, তাকে পালসিটিলা দেওয়ার পরে যদি তার অন্যান্য উপকার হয় কিন্তু মাসিক নিয়মিত না হয়, তাহলে তাকে সিনিসিওরিয়াস দিলে ভালো ফল পাওয়া যায়। অর্থাৎ অল্প বয়সে কোনো মেয়ের ঋতুস্রাব হচ্ছে না বা তার ঋতুস্রাবটা অনিয়মিতভাবে হচ্ছে, আপনি লক্ষণ নিয়ে জানতে পারলেন যে সে খুব শান্ত, ভদ্র এবং তার পিপাসা নেই, আপনি সব লক্ষণ অনুযায়ী তাকে পালসিটিলা দিলেন। পালসিটিলা দেওয়ার পরে দেখা গেল যে তার অন্যান্য সকল সমস্যা ভালো হয়ে গেছে কিন্তু তার মাসিকটা নিয়মিত হচ্ছে না, তখন তাকে সিনিসিওরিয়াস দিলে ভালো ফল পাওয়া যায়। সিনিসিওরিয়াস দেওয়ার পর দেখা যাবে যে তার মাসিকটা ঠিক হয়ে গেছে। সিনিসিওরিয়াসের পরে আবার তাকে পালসিটিলা দিতে হবে, কারণ পালসিটিলা হলো তার ধাতুগত ওষুধ। সিনিসিওরিয়াসের রোগিণীদের গলা ব্যথা, মাথা ব্যথা, সাদা স্রাব, ব্রঙ্কাইটিস, স্বরভঙ্গ, কাশি এবং শ্বাসকষ্ট মাসিক শুরু হওয়ার সাথে সাথে উপশম হয়। সিনিসিওরিয়াসের রোগিণীদের গলা ব্যথা, মাথা ব্যথা, সাদা স্রাব, ব্রঙ্কাইটিস, স্বরভঙ্গ, কাশি এবং শ্বাসকষ্ট মাসিক শুরু হওয়ার সাথে সাথে উপশম হয়। সিনিসিওরিয়াসের রোগিণীদের অ্যামোনিয়ার সাথে তীব্র পিঠে ব্যথা হয় এবং অনিয়মিত মাসিকের সাথে চর্মে ফুসকা দেখা দেয়। যখন তাদের মাসিকটা বন্ধ থাকে তখন তাদের পিঠে তীব্র ব্যথা দেখা দেয়। এই ব্যথা যখন মাসিক শুরু হয় তখন কিন্তু উপশম হয়ে যায়। আর তাদের অনিয়মিত মাসিকের ফলে তাদের চর্মে ফুসকা দেখা দেয়। ক্লিনিক্যাল টিপস: মহিলাদের মাসিক অনিয়মিত হলে সিনিসিওরিয়াসের মাদার টিংচার ভালো কাজ করে। ডক্টর গৌরাঙ্গ গায়িকের একটা ক্লিনিক্যাল টিপস হলো মহিলাদের মাসিক অনিয়মিত হলে সিনিসিওরিয়াসের মাদার টিংচার ভালো কাজ করে। অর্থাৎ যে কোনো মহিলাদের ক্ষেত্রে আপনি কিন্তু প্রথমে সিনিসিওরিয়াসটা দিতে পারবেন যদি তার মাসিকটা অনিয়মিতভাবে হয়। যে সকল মেয়েদের কয়েকবার মাসিক হয়ে মাসিক বন্ধ হয়ে যায়, খুবই গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল টিপস। যে সকল মেয়েদের কয়েকবার মাসিক হয়ে মাসিক বন্ধ হয়ে যায় তখন মাসিক নিয়মিত হওয়ার জন্য অ্যালোপ্যাথিতে হরমোনাল পিল দেওয়া হয়, আর হোমিওপ্যাথিতে হরমোনাল পিল হলো সিনিসিওরিয়াস। আমি এমন 3 বোন পাইছিলাম যে 3 বোনের একই সমস্যা ছিল, যে তাদের মাসিক হয়ে মাসিকটা বন্ধ হয়ে গেছে বা মাসিক নিয়মিতভাবে হয় না। তারা অ্যালোপ্যাথিতে গেছে, তাদেরকে পিল খাইতে দেওয়া হয়, মানে বাচ্চা না হওয়ার জন্য যে পিল খাইতে হয় সেই পিল তাদেরকে দেওয়া হয়। তারা এই পিলটা খাইলে তাদের মাসিকটা নিয়মিত হয়, আবার পিল খাওয়া বন্ধ করলে আবার তাদের এই সমস্যাটা দেখা দেয়। তাদের ওষুধ কিন্তু সিনিসিওরিয়াস। এই পিল খাওয়ার কারণে কিন্তু তাদের বিয়ের পরে তাদের লাইফটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। এমন হতে পারে যে তারা ইনফার্টিলিটিতে ভুগতে পারে বা আরও বিভিন্ন সমস্যায় ভুগতে পারে। আমাদের হোমিওপ্যাথিক হরমোনাল পিল হলো সিনিসিওরিয়াস। মাসিক নিয়মিত করার ক্ষেত্রে সিনিসিওরিয়াস কিন্তু খুবই ভালো মেডিসিন। ডাক্তার হাসান মির্জা সাহেব বলেন যে সিনিসিওরিয়াস হলো মিন্স রেগুলেটর, মানে মিন্স রেগুলেটর হলো সিনিসিওরিয়াস। নিয়মিত মাসিক করার ক্ষেত্রে সিনিসিওরিয়াস খুব ভালো মেডিসিন। ডাক্তার সিএম ফোর্স প্রায় 18 বছর বয়সী একটি মেয়েকে সিনিসিওরিয়াস 1X দিয়ে খুব উপকার পেয়েছেন, যার মাসিক 15 মাস যাবৎ বন্ধ ছিল। মানে 15 মাস যাবৎ তার মাসিকটা বন্ধ ছিল। মাসিক বন্ধ থাকার ফলে তার শুকনো হ্যাকিং কাশির সাথে ক্লোরোসিসের লক্ষণ দেখা দেয়, অর্থাৎ জন্ডিসের লক্ষণ দেখা দেয়। এমনকি পেটের গহ্বরে সিরাস ফ্লুইড জমার কারণে পেট ফুলে গিয়েছিল। ট্যাপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অর্থাৎ সুই দিয়ে তার পেটের যে ফ্লুইড জমা হয়েছিল এটা বের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সিনিসিওরিয়াস 1X দেওয়ার পর তার সমস্ত লক্ষণগুলো দ্রুত অদৃশ্য হয়ে যায় এবং অল্প দিনের মধ্যেই তার ঋতুস্রাব শুরু হয়। তাহলে বুঝতে পারতেছেন যে সিনিসিওরিয়াস কত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। পোলিওগোনা: যদি অল্প বয়স্ক মেয়েদের ঋতুস্রাব বন্ধ থাকে এবং এর সাথে সম্পূর্ণ পেলভিসে যদি সংকোচন, ভারবোধ, টানবোধ দেখা দেয় তাহলে পোলিওগোনা মাদার টিংচার 6 ভালো কাজ করে। যদি অল্প বয়স্ক মেয়েদের ঋতুস্রাব বন্ধ থাকে এবং এর সাথে সম্পূর্ণ পেলভিসে সংকোচন,
বারবোধ টানবোধ দেখা দেয় তাহলে পলিগোনাম ভালো কাজ করে। জনসীয় অশাকা, প্রচুর পিল খাওয়ার কারণে ঋতুস্রাব বন্ধ থাকলে বা মাসিকের পূর্বে স্তন এবং পেটে ব্যথা দেখা দিলে জনসীয় অশাকা ভালো কাজ করে। প্রচুর পিল খাওয়ার কারণে ঋতুস্রাব বন্ধ থাকলে বা মাসিকের পূর্বে স্তন এবং পেটে ব্যথা দেখা দিলে জনসীয় অশাকা ভালো কাজ করে। এমন অনেক পেশেন্ট আছে যারা বাচ্চা না নেওয়ার জন্য প্রচুর পিল খায়। এই পিল খাইতে খাইতে একসময় যখন বাচ্চা নিতে চায় তখন আর তাদের বাচ্চা হয় না। তাদের জন্য কিন্তু জনসীয় অশাকা খুব ভালো কাজ করবে। এছাড়া যদি তাদের ঋতুস্রাবটা বন্ধ থাকে তাদের ক্ষেত্রে জনসীয় অশাকা খুব ভালো কাজ করবে। গসিপিয়াম, মনে হয় যেন মাসিক শুরু হবে কিন্তু শুরু হয় না, এ ধরনের অনুভূতির ক্ষেত্রে গসিপিয়াম ভালো কাজ করে। যদি কেউ বলে যে আমার মনে হয় যে আমার মাসিকটা শুরু হবে কিন্তু শুরু হয় না, এই ধরনের অনুভূতির ক্ষেত্রে গসিপিয়াম ভালো কাজ করে। ক্যাস্টোরিয়াম, মাসিক বন্ধ থাকার সাথে যদি পেট গ্যাসে ফুলে থাকে তাহলে ক্যাস্টোরিয়াম ভালো কাজ করে। যদি কারো মাসিকটা বন্ধ থাকে এর সাথে যদি তার পেট গ্যাসে ফুলে যায়, মানে পেটটা অনেক ফাইপা থাকে, তাহলে তার ওষুধ হবে ক্যাস্টোরিয়াম। একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, খুবই গুরুত্বপূর্ণ, বুকের দুধ বাড়াতে যে সকল ওষুধ ভালো কাজ করে। অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে অনেকেই ফোন দিয়ে জানতে চায় যে বাচ্চা হয়েছে কিন্তু তার বুকে দুধ আসে নাই বা পরিপূর্ণ দুধ আসতেছে না, তাদের ক্ষেত্রে আমাদের যে সকল হোমিও ওষুধ ভালো কাজ করবে। রিসিনাস কমিনাস, বুকের দুধ বৃদ্ধিতে খুব ভালো কাজ করে। রিসিনাস কমিনিয়াস বুকের দুধ বৃদ্ধিতে খুব ভালো কাজ করে। যাদের ক্ষুধামন্দার সাথে প্রচুর পিপাসা দেখা দেয়, প্রচুর বমি হয় এবং প্রচুর গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়, তাদের জন্য রিসিনাস কমিনিয়াস ভালো কাজ করে। বাচ্চা হয়েছে কিন্তু তার বাচ্চা ঠিক মতন দুধ পাচ্ছে না, এর সাথে যদি আমরা জানতে পারি যে তার খাবারের রুচি নাই কিন্তু তার প্রচুর পিপাসা আছে, প্রচুর বমি হয় এবং তার গ্যাস্ট্রিকের প্রচুর সমস্যা হচ্ছে, তাহলে তার ওষুধ হবে রিসিনাস কমিনিয়াস। গেলেগা অফিসিনালিস, যে সকল মায়েরা রক্তাল্পতা, পুষ্টিহীনতায় এবং ক্ষুধামন্দায় ভুগছে তাদের ক্ষেত্রে গেলেগা অফিসিনালিস ভালো কাজ করে। যে সকল মায়েরা রক্তাল্পতা, পুষ্টিহীনতায় এবং ক্ষুধামন্দায় ভুগছে তাদের ক্ষেত্রে গেলেগা অফিসিনালিস ভালো কাজ করে। এটি দুধের গুণগত মান এবং পরিমাণ বৃদ্ধি করে। দুধের গুণগত মানটা বৃদ্ধি করবে, দুধের পরিমাণও বৃদ্ধি করবে। যদি বাচ্চা হওয়ার পর মায়েরা রক্তাল্পতায় ভোগে, পুষ্টিহীনতায় ভোগে, ক্ষুধামন্দায় ভোগে। আর্টিকা ইউরেন্স, যে সকল মায়েদের অ্যালার্জির সমস্যা রয়েছে যেমন খাবারের, ওষুধের, ধুলাবালি ইত্যাদি, তাদের স্তনের দুধ হ্রাস পেলে আর্টিকা ইউরেন্স ভালো কাজ করে। যদি কোনো মায়ের অ্যালার্জির সমস্যা থাকে যেমন খাবারের, ওষুধের, ধুলাবালির, এর সাথে যদি তার স্তনের দুধ হ্রাস পায়, যে বাচ্চা ঠিক মতন দুধ পাচ্ছে না, তাদের ক্ষেত্রে আর্টিকা ইউরেন্স ভালো কাজ করবে। শিশুকে দুধ ছাড়ানোর পর দুধের স্রাব বন্ধ করতেও এটি ব্যবহার হয়। অনেক সময় দুধ শুকানোর জন্য আমাদের ওষুধের প্রয়োজন হয়, দুধ শুকানোর ক্ষেত্রেও কিন্তু আর্টিকা ইউরেন্স ভালো কাজ করবে যদি আমরা জানি যে তার খাবারের, ওষুধের বা ধুলাবালির ইত্যাদির অ্যালার্জির সমস্যা আছে। দুধের প্রবাহ বাধাপ্রাপ্ত হলে এটি বাধা দূর করার একটি সেরা ওষুধ। যদি কোনো কারণে বুকের দুধের প্রবাহ বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই সকল ক্ষেত্রে যদি আমরা আর্টিকা ইউরেন্স লক্ষণ অনুযায়ী দিই তাহলে কিন্তু এটা খুব ভালো কাজ করবে, কারণ এটা বাধা দূর করার একটি সেরা ওষুধ। এটি দুধের স্বল্পতা এবং দুধের সম্পূর্ণ অভাব দূর করতে খুব ভালো কাজ করে। এটি দুধের স্বল্পতা এবং দুধের সম্পূর্ণ অভাব দূর করতে খুব ভালো কাজ করে, মানে এটা দুধের প্রবাহ বৃদ্ধি করে। আলফা 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 মাদার টিংচার বা সিক্স শক্তি ভালো কাজ করে। আর রোগীর মধ্যে যদি আবেগের লক্ষণ থাকে তাহলে 30-200 দিতে হবে। আলফা আলফা এটি স্তনদানকারী মায়েদের বুকের দুধের গুণগত মান এবং পরিমাণ বৃদ্ধি করে। যাদের ক্ষুধা কম কিন্তু মিষ্টি খুব পছন্দ করে, তাদের ক্ষুধা কম মানে ক্ষুধামন্দায় ভুগতেছে কিন্তু সে মিষ্টি খেতে খুব পছন্দ করে,
প্রসবের পর বিষণ্ণতা বা মনমরা ভাব দেখা দেয়, তাদের জন্য আলফালফা ভালো কাজ করবে। ক্ষুধা কম থাকে কিন্তু মিষ্টি খেতে চায়, আর বাচ্চা হওয়ার পর থেকে সে বিষণ্ণতা বা মনমরা ভাবে ভুগতেছে, তাদের জন্য আলফালফা ভালো কাজ করবে। তাদের বুকের দুধ বৃদ্ধিতে আলফালফা ভালো কাজ করবে। অ্যাসাফোটিডা, অতিরিক্ত সংবেদনশীলতার সাথে দুধের অভাব দেখা দিলে অ্যাসাফোটিডা ভালো কাজ করে। যদি অতিরিক্ত সংবেদনশীলতা দেখা দেয় রোগীর মধ্যে, এর সাথে তার বুকের দুধের অভাব দেখা দেয়, তাহলে অ্যাসাফোটিডা ভালো কাজ করবে। যেমন তাদের গায়ে স্পর্শ করলে ডেকুর বা অদবায়ু নিঃসরণ হয়, তাদের গায়ে স্পর্শ করলে তাদের ডেকুর দেখা দেয় বা তাদের বায়ু পাস হয়, তাদের মধ্যে গ্যাস্ট্রিকের সমস্যা বেশি দেখা দেয়। ল্যাক্যানেনাম, কোনো কারণ ছাড়াই যদি স্তন দানের সময় বুকের দুধ হ্রাস পায়, তাহলে ল্যাক্যানেনাম ভালো কাজ করে। কি কারণে তার বুকে দুধ আসতেছে না এটা যদি বা শুকায় যাচ্ছে, তার কারণ যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে ল্যাক্যানেনাম ভালো কাজ করে। ল্যাক্যানেনাম বুকের দুধ শুকাতেও খুব ভালো কাজ করে। যখন বুকের দুধের শুকানোর সময় হয়, মানে 2 বছর যখন হয়ে যায়, তখন কিন্তু ল্যাক্যানেনাম দিলে এটা বুকের দুধ শুকাতে ভালো কাজ করবে। এর গুরুত্বপূর্ণ কি নোট হলো, স্তন খুবই স্পর্শকাতর থাকে। ল্যাক্যানেনামের একটা খুব গুরুত্বপূর্ণ সিমটম হলো তাদের স্তনটা খুবই স্পর্শকাতর থাকে। আপনার কাছে যদি কোনো রোগী নিয়ে আসে যে তার বুকে ঠিক মতন দুধ আসতেছে না, বাচ্চা ঠিক মতো দুধ পাচ্ছে না, এর সাথে যদি আপনি জানতে পারেন যে তার স্তনটা খুবই স্পর্শকাতর, বাচ্চা মুখে নিলেই তার খারাপ লাগে বা সমস্যা দেখা দেয়, তখন আমরা তাকে ল্যাক্যানেনাম দিলে তার স্পর্শকাতরতা কমবে এবং তার বুকে দুধ বৃদ্ধি পাবে। ল্যাকডিফ্লুয়েডাম, মামারি গ্ল্যান্ডের ক্ষয় হেতু, অর্থাৎ স্তনের যে গ্ল্যান্ডগুলো আছে এই গ্ল্যান্ডের ক্ষয় হেতু বুকের দুধের নিঃসরণ হ্রাস পেলে ল্যাকডিফ্লুয়েডাম ভালো কাজ করে। তাদের স্তন স্বাভাবিকের চেয়ে ছোট থাকে। ল্যাকডিফ্লুয়েডামের রোগীদের স্তনটা স্বাভাবিকের চেয়ে ছোট থাকে। অ্যাগনাস কাস্ট, যদি বিষণ্ণতার সাথে বুকের দুধের অনুপস্থিতি দেখা দেয়, দুধ স্বল্প বা সম্পূর্ণভাবে চাপা পড়ে। যদি বিষণ্ণতার সাথে বুকের দুধের অনুপস্থিতি দেখা দেয়, দুধ স্বল্প বা সম্পূর্ণভাবে চাপা পড়ে, তাহলে অ্যাগনাস কাস্ট ভালো কাজ করে। শুয়ে থাকা অবস্থায় মহিলাদের মধ্যে দুধের ঘাটতি দেখা দেয়। অ্যাগনাস কাস্টের মহিলাদের শুয়ে থাকা অবস্থায় তাদের বুকের দুধের ঘাটতি দেখা দেয়। অ্যাগনাস কাস্টের মায়েদের দুগ্ধস্রাব হ্রাস পায় বা চাপা পড়ে। অ্যাগনাস কাস্টের মায়েদের দুগ্ধস্রাব হ্রাস পায় বা চাপা পড়ে, সেই সাথে অত্যন্ত বিষণ্ণতা দেখা দেয় এবং বলে আমি মরে যাব। থাইরয়েডিনাম, থাইরয়েডিনাম মুড সুইংয়ের সাথে বুকের দুধ হ্রাস পেলে ভালো কাজ করে। যদি কোনো রোগিনীর একবার এক এক ধরনের মানসিকতা দেখা দেয়, একবার সে হাসে, একবার কাঁদে, একবার প্রফুল্ল থাকে, একবার বিষণ্ণ থাকে, এই ধরনের মুড সুইংয়ের সাথে যদি তার বুকের দুধ হ্রাস পায়, তাহলে থাইরয়েডিনাম ভালো কাজ করবে। এটি বিশেষভাবে নির্দেশিত হয় যখন মাসিক ফিরে আসার সাথে বুকের দুধের অভাব দেখা দেয়। আমরা জানি যে মায়েদের একটা সময় যায়, তাদের বাচ্চা হওয়ার পর এক সময় যায় তাদের মাসিকটা শুরু হয়। যদি মাসিক শুরু হওয়ার সাথে সাথে তার বুকের দুধ হ্রাস পেতে থাকে, তাহলে তার ওষুধ হবে থাইরয়েডিনাম। স্প্রেন্থাস, স্তনের প্রদাহের সাথে বুকের দুধ হ্রাস পেলে স্প্রেন্থাস ভালো কাজ করে। যদি কারো স্তনে প্রদাহ দেখা দেয়, এই প্রদাহের কারণে যদি তার বুকের দুধ হ্রাস পায়, তাহলে তার ওষুধ হবে স্প্রেন্থাস। ডাক্তার ফারুক জি মাস্টার একটা ক্লিনিক্যাল টিপস, স্তনের দুধ শুকাতে ডোপামিন 30 ভালো কাজ করে। স্তনের দুধ শুকাতে ডোপামিন 30 ভালো কাজ করে। আমাদের যেমন বুকের দুধ বাড়ানোর প্রয়োজন হয়, আবার অনেক সময় দুধ শুকানোরও প্রয়োজন হয়। যেমন বাচ্চা হওয়ার পর বাচ্চা কিছুদিন পর মারা গেল, বা কোনো কারণে বাচ্চাকে দুধ খাওয়াইতে পারতেছে না, তখন যদি দুধ না খাওয়ানো যায়, তখন কিন্তু মায়েদের স্তন প্রচণ্ড ব্যথা করে, তখন এই বুকের দুধটা শুকানোর প্রয়োজন হয়। এই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই ওষুধগুলো ভালো কাজ করবে। দুধ শুকানোর ক্ষেত্রে ডোপামিন 30 খুব ভালো কাজ করে। আচ্ছা, সবাই কেসগুলো ভালোভাবে শুনবেন, শুনে ওষুধ দেওয়ার চেষ্টা করবেন কি ওষুধ হতে পারে, ঠিক আছে? একজন রোগী অর্শের সমস্যা নিয়ে আসলো। রোগী বলল তার মলদ্বার সবসময় শুষ্ক এবং উত্তপ্ত থাকে, অর্শে প্রচণ্ড ব্যথা দেখা দেয় এবং ব্যথা পিঠে ছড়িয়ে পড়ে বা স্যাক্রোইলিয়াক জয়েন্টে মারাত্মক ব্যথা দেখা দেয়। তাকে জিজ্ঞাসা করলেন তার অর্শ থেকে রক্তপাত হয় কিনা। তিনি বলেন খুব কম রক্তপাত হয়।
মানে তার মলদারটা সবসময় শুষ্ক থাকে এবং উত্তপ্ত থাকে। তার অর্শে ব্যথা হয়, ব্যথাটা পিঠে ছড়িয়ে পড়ে বা স্যাক্রোইলিয়াক জয়েন্টে মারাত্মক ব্যথা হয় এবং তার অর্শ থেকে খুব অল্প পরিমাণে রক্ত নির্গত হয়। তার কি ওষুধ হতে পারে? এসকুলাসিভ। কি কারণে? ওয়ার্সের সাথে পিঠ ব্যথা আর ওয়ার্সের সাথে পিঠ ব্যথা আছে স্যার এসকুলাসিভে। হ্যাঁ, আর কেউ বলেন অ্যাসকুলাসের আরেকটা সিমটম বলেন, এখানে কোন একটা নাক ফুম এবং সালফার ব্যর্থ হইলে এক্সক্লুসিভ ভালো কাজ করে। না, এখানে একটা যেমন উজ্জ্বল কুমার ভাই বলছে যে পিঠে ব্যথা থাকে, এটা কিন্তু একটা অ্যাসকুলাসের খুব গুরুত্বপূর্ণ সিমটম। আরেকটা খুব গুরুত্বপূর্ণ আর আরেকটা হলো রক্ত হয় না, হ্যাঁ, রক্ত বের হয় না, খুব কম, কিংবা বের হলেও খুব কম হ্যাঁ রক্ত। খুব কম সময়ে আর কি রক্তপাত হয়, কদাচিৎ রক্তপাত হয়, যেটা লেখা ছিল। এই দুইটা হলো অ্যাসকুলাসের খুব গুরুত্বপূর্ণ সিমটম। আচ্ছা, নাক্স ভূমিকা এবং সালফার প্রয়োগ করার পর যদি অর্শের উন্নতি হয় কিন্তু রোগী যদি সম্পূর্ণভাবে আরোগ্য না হয়, তখন কোন ওষুধ প্রয়োগ করতে হবে? আপনি রোগীকে নাক্স ভূমিকা দিলেন এবং সালফারও দিলেন, দেওয়ার পর দেখা গেল যে অর্শের উন্নতি হয়েছে কিন্তু রোগী সম্পূর্ণভাবে আরোগ্য হচ্ছে না, তখন কি করবেন? এক্সক্লুসিভ। হ্যাঁ, তার ওষুধ হবে অ্যাসকুলাসিভ। অ্যাসকুলাসিভ দিলে তখন রোগী সম্পূর্ণভাবে আরোগ্য হবে। আমরা কি জানছিলাম যে প্রাথমিক অর্শের ক্ষেত্রে কোন দুইটা মেডিসিন ভালো কাজ করে? আচ্ছা, আমি অর্শের নিয়ে আজকে আরো একটু বিস্তারিত আলোচনা করতেছি। কি জন্য? এক মানে স্যারের একটা লেকচার শুনছিলাম, উনি বলছিলেন যে যদি তুমি শুধু অর্শ নিয়ে কাজ করো, মানে শুধু অর্শের রুগী দেখো, তাহলে তুমি ঢাকায় 6 তলা একটা বাড়ি করতে পারবে। মানে বাংলাদেশে এত পরিমাণে অর্শের রুগী আছে। আর সবচেয়ে বেশি অপচিকিৎসা হয় অর্শের যৌন সমস্যার, মানে এই দুইটাই সবচেয়ে বেশি অপচিকিৎসা হয়। অর্শে যাবেন, আপনি হয়তো মেডিসিন লাগাই দিবে, অ্যাসিড লাগাই পুরা দিবে, বা সুই দিয়ে এটাকে চুপসে দিবে, বা ব্যান্ডেজ লাগিয়ে এটা ফালাই দিবে, আর অ্যালোপ্যাথিতে যেটা সার্জারি করা হয়, মানে এই অপচিকিৎসাগুলো হয়। আর এই অর্শ বা পাইলস থেকে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনি ফিস্চুলা বা ফিশার এগুলো অপারেশন বা যেটা করেন এত সমস্যা হয় না, কিন্তু অর্শের আপনি দু একবার করলে, অপারেশন করলে এটা কিন্তু ক্যান্সারে চলে যায়। আমি এমন অনেক সুস্থ মানুষও দেখছি যে অর্শের অপারেশন করছে, করার পর ক্যান্সারে মারা গেছে। মানে আমার এক কলেজের যে দারোয়ান ছিল, উনি এই সমস্যা মারা গেছে। একটা রুগী পাইছিলাম, ওনার এক বন্ধু অল্প বয়সের, হয়তো 25-26 বছর হবে, এই অর্শের অপারেশন করছে, করার পর ক্যান্সারে মারা গেছে। বললাম যে যদি আপনি অর্শ নিয়ে কাজ করেন, অর্শের লক্ষণগুলো ভালোভাবে জানেন, তাহলে কিন্তু অনেক রোগীকে আরোগ্য করতে পারবেন। আমরা ডাক্তার বার্নারের একটা ক্লিনিক্যাল টেস্ট বলছিলাম যে 2টা ওষুধ দিয়ে যে কোনো অর্শ রোগীকে প্রাথমিক অবস্থায় ভালো করা যায়। কোন 2টা ওষুধ? নাক্স বোম এবং সালফার। কোনটা কখন দিতে হবে? সালফার হলো সকালে, নাক্স বোম রাতে। হ্যাঁ, প্রথম কত শক্তি দিয়ে শুরু করতে হবে? 30। হ্যাঁ, ঠিক আছে, এটা আমরা প্রয়োগ করে দেখবো, এটাতে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি কিন্তু অনেক ভালো রেজাল্ট পাইছি এটা দিয়ে। যে আলহামদুলিল্লাহ আমার এক রোগী ভালো হয়ে গেছে। তুমি মিষ্টি খাওয়াই দিব। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কেস, আরেকজন রোগী তার অর্শের সমস্যা নিয়ে আসলো। তিনি বললেন মলত্যাগ করার সময় আমার অর্শ থেকে রক্তপাত হয়, আমার সহজে মলত্যাগ হতে চায় না। আমি যখন মলের জন্য চাপ দিই তখন আমার মলের সাথে রক্ত যায় এবং মলদ্বারে সবসময় বারবার লাগে। অনেক সময় আমার হার্টের সমস্যা ভালো হয়ে অর্শের সমস্যা দেখা দেয়, আবার অর্শের সমস্যা ভালো হয়ে হার্টের সমস্যা দেখা দেয়। তার লক্ষণগুলো বুঝছেন তো সবাই, যে তার মলত্যাগ করার সময় অর্শ থেকে রক্তপাত হয়, আর আমার সহজে মলত্যাগ হতে চায় না, মানে সে কোষ্ঠকাঠিন্য ভোগে। আমি যখন মলত্যাগের জন্য চাপ দিই তখন আমার মলের সাথে রক্ত যায়, মলদারটা সবসময় ভারবার লাগে। অনেক সময় আমার হার্টের সমস্যা ভালো হয়ে অর্শের সমস্যা দেখা দেয়, আবার অর্শের সমস্যা ভালো হয়ে হার্টের সমস্যা দেখা দেয়। এটুকুর জন্য কি ওষুধ হবে? কলিনসোনিয়া। সিমটম বলেন, কি কি সিমটম আপনি এটা নির্বাচন করছেন কলিনসোনিয়া?
রক্ত যাবে, কোষ্ঠকাঠিন্য থাকবে, মলদ্বারে বারবোধ থাকবে। হুম, আর হ্যাঁ, হার্টের সমস্যা থাকতে পারে, নাও থাকতে পারে। হুম। কিন্তু এই প্রথম যে ৩টা সিম্পটমের কথা বলছে, এই ৩টাই কিন্তু কলিনসুনিয়ার ক্ষেত্রে মেন সিম্পটম। অর্শের সাথে রক্ত মানে মলত্যাগের সময় রক্ত যাবে, তারা কোষ্ঠকাঠিন্য ভুগবে, আর সবসময় মলদ্বারে একটা ভার অনুভূতি হবে। এই ৩টা কিন্তু কলিনসুনিয়ার মেন সিম্পটম। আবার অনেক সময় তাদের হার্টের সমস্যা ভালো হয়ে অর্শের সমস্যা দেখা দেয়, আবার অর্শের সমস্যা ভালো হয়ে হার্টের সমস্যা দেখা দেয়। এই একটা সিম্পটমে কিন্তু কলিনসুনিয়া ফার্স্ট গ্রেডে আছে, একমাত্র মেডিসিন। আরেকটা কেস, একজন রুগী আপনার কাছে এসে বলল, ডাক্তার সাহেব। স্যার এখানে বলেন। এখানে একটু বলবো জি জি স্যার? অবশ্যই। তাহলে এখানে তো এই ৩টা সিমটমই তো কমন সিমটম, যেটা পাইলসের ক্ষেত্রে থাকবে, যেটা পাইলস হেমোরাইজ মানে রক্ত, যেটা রক্ত, সেটা তো সেটাতে ভার বোধ থাকাটা স্বাভাবিক, রক্ত থাকবে, আবার কনস্টিপেশনটা তো থাকার একটা সম্ভাবনা বেশি থাকে। তো সেক্ষেত্রে কি এটা কমন সিমটম হয়ে গেল না? আরেকটা মেডিসিন বলেন, মানে এই কমন সিমটমে তো আর অনেকগুলো মেডিসিন থাকবে। না না, আমি বলতেছি যে ওখানে তো আরেকটা ধরেন নাইট্রিক অ্যাসিড বা এই জাতীয় নাইট্রিক অ্যাসিড, যেগুলো। হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড মানে এটার জি সবচেয়ে কাছের মেডিসিন হলো নাইট্রিক অ্যাসিড। জি এখন শুধু কলিনসিনিয়ার সাথে নাইট্রিক অ্যাসিড এই দুইটাই মিল আছে, অন্যগুলা কিন্তু এই একই না। ধরেন আপনার ইগনেশিয়া হোক, আপনার সালফার হোক, অ্যালোসকটিনা হোক, ওগুলা কিন্তু ভিন্ন ভিন্ন সিমটমে চলে যাবে। নাইট্রিক অ্যাসিড আর কলিনসোনিয়া এগুলা খুব কাছাকাছি মেডিসিন, কিন্তু নাইট্রিক অ্যাসিড এলো এই ব্লাড মানে রক্ত যাওয়ার সাথে তার প্রচণ্ড ব্যথা থাকবে, ঠিক আছে। আর কলিনসোনিয়াতে গরমে উপশম হয়, আর নাইট্রিক অ্যাসিডে গরমে তার সমস্যাটা বৃদ্ধি পায়। হ্যাঁ, না আমি বলতে ডিফার করা যাবে, ডিফারেন্সিয়েট, কিন্তু মানে এই ৩টা সিমটম মানে দুইটার মধ্যে থাকাটা স্বাভাবিক, বা যে কয়টা হুম হুম আহ, আছে যেটা ব্লাইন্ড না, হুম। না, সেটার মধ্যে ব্লাড, থাকাটা না স্বাভাবিক। ব্লাড যাওয়ার ক্ষেত্রেও যে বলছি না, যেমন আরেকটা ব্লাড যায় কেমন, হ্যামামিলিসে ব্লাড যায়, কিন্তু হ্যামামিলিসে ব্লাডটা সাধারণত কালচে হবে, তার ক্ষতকর ব্যথা থাকবে ওই জায়গাটায়। হ্যাঁ আর হ্যাঁ আরও যদি ব্লাড যাওয়ার চিন্তা আচ্ছা, করেন, যেমন থুজা হতে পারে, থুজা রোগীদের থাকবে হলো স্পর্শকাতরতা থাকবে, তারা বৈশা থাকলে পারবে না, বৈশা থাকলে তাদের ব্যথাটা বৃদ্ধি পাবে। মানে অন্য অন্য মেডিসিনের সাথে আপনি আরেকটা অন্য আনকমন একটা সিমটম পাবেন। হ্যাঁ বুঝতে পারছি। মানে অন্যান্য মেডিসিনের যে সিমটম সেটার সাথে কম্পেয়ার হ্যাঁ করলে হ্যাঁ, সেটা তখন পার্থক্য করতে পারবেন। কিন্তু কলিনসুনিয়ার ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি সিমটমটা মানে মূল সিমটম হলো তারা কোষ্ঠকাঠিন্য, মারাত্মক কোষ্ঠকাঠিন্য ভোগে। জি স্যার। ক্লার্কের ইয়েতে একটা মানে কেস বলছিলাম, যে কেসটা হলো একটা এনএম চৌধুরী নাকি ডাক্তার নিয়ে রুগীকে ভালো করছিল, যে অনেক দিন যাবত এই কোষ্ঠকাঠিন্য ভুগতেছিলেন। মানে তাদের কোষ্ঠকাঠিন্যের সাথে আরেকটা সিমটম এখানে নাই, ওটা হলো যে তাদের পেট ফাঁপা থাকে, পেটটা ফাইপা থাকে। কোষ্ঠকাঠিন্যের সাথে তাদের পেট ফাঁপা থাকে, পেট ব্যথা থাকে। এটা কিন্তু কোলিনসিনিয়ার একটা গুরুত্বপূর্ণ সিমটম। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কেস, একজন রুগী আপনার কাছে এসে বলল, ডাক্তার সাহেব আপনি আমার অর্শের চুলকানি এবং জ্বালাপোড়া থেকে মুক্তির ব্যবস্থা করেন। আমি অর্শের চুলকানি এবং জ্বালাপোড়ার কারণে ঘুমাতে পারি না। মানে তার অর্শের মূল সমস্যা হলো চুলকানি এবং জ্বালাপোড়া, এই কারণে সে ঘুমাতে পারে না। আপনি এর রাজবিধি সম্পর্কে জানতে গিয়ে জানতে পারলেন যে তার এই চুলকানি এবং জ্বালাপোড়া ঠান্ডা পানি প্রয়োগে উপশম হয়। তার অর্শ নীল বর্ণের এবং আঙ্গুরের থোকার নেই। মল সম্পর্কে জানলেন যে তাদের মলের সাথে মলের চেয়ে শ্লেষা বেশি থাকে। তার জন্য কি ওষুধ হবে? অ্যালোসকোটিনা। অ্যালোসকোটিনের মূল সিমটমটা কি? চুলকানি প্লাস হচ্ছে অর্শ থেকে রক্তপাত, ঠান্ডা পানিতে উপশম, আর অর্শ হয় ওই আঙ্গুরের যে থোকার নেয় হুম, এবং নীল রং, হুম, এবং সবচেয়ে যেটা হলো যে ভীষণ চুলকানি থাকে। হ্যাঁ, মানে তাদের অর্শে প্রচণ্ড চুলকানি এবং জ্বালাপোড়া থাকে, ঠিক আছে। এটা যদি পান তাহলে আপনি অ্যালোসকোটিনের চিন্তা করতে পারবেন। মানে প্রচণ্ড জ্বালাপোড়া এবং চুলকানি, ঠান্ডা পানি প্রয়োগে উপশম। আর অ্যালোর আরেকটা গুরুত্বপূর্ণ সিমটম হলো তাদের মলে শ্লেষার পরিমাণটা বেশি থাকবে। যে মলটা নির্গত হবে, মলে শ্লেষার পরিমাণ অনেক বেশি পরিমাণে থাকবে।
এগুলো কিন্তু মূল মেডিসিনগুলোর একবার মূল সিমটম। এর সাথে আপনি অন্যান্য সিমটম পাবেন, কিন্তু এগুলো চিন্তা করে আপনি ওষুধটা নির্বাচন করতে পারবেন। আচ্ছা, আরেকটা মেডিসিন বলছিলাম যে তাদের ব্যথা কোনোভাবে কমে না, ঠান্ডা প্রয়োগে গরম প্রয়োগে কমে না, যদি মুখের থুতু লাগে তখন কমে। ব্রোমিয়াম। হ্যাঁ, ব্রোমিয়াম। অশ্ব যদি সাদা বর্ণের হয়, কার্বোভেজ। হ্যাঁ, কার্বোভেজ। ডাক্তার গানসির হেমোরয়েডস উপর যে বইটা লেখা, তিনি বলছিলেন যে 4টা মেডিসিনই উনি অশ্বের ক্ষেত্রে খুব বেশি উপকার পান। একটা হলো যদি কারো অশ্বের সাথে পিঠে ব্যথা দেখা দেয়, তাহলে কোন ওষুধ হবে ওনার মতে? অ্যাসকুলাসিভ। অ্যাসকুলাসিন। যদি চুলকানি হয় অশ্বের সবচেয়ে যন্ত্রণাকর লক্ষণ, তখন কোন মেডিসিন? অ্যালোসোকোটিনা। হ্যালো। জি। মলদ্বার অত্যন্ত সংবেদনশীল হলে কোন ওষুধ ভালো কাজ করে? মিউরিক অ্যাসিড। আচ্ছা, মলদ্বার থেকে যদি সবসময় একটা রসের ন্যায় নির্গত হয়, যেটা পুজ না রক্ত না, তাহলে কোন মেডিসিন হবে? অ্যান্টিমক্রুড। অ্যান্টিমক্রুড। ঠিক আছে। অ্যান্টিমক্রুডের রোগীদের মলদ্বার থেকে সবসময় একটা রসের ন্যায় নির্গত হয়, যেটা রক্ত না আবার পুজ না। আরেকটা মেডিসিন আছে, মানে তাদের মলদ্বারটা সবসময় ভেজা থাকে। কেউ বলতে পারবেন এই মেডিসিনটা? স্যাঙ্গুইশ সরবা মনে হয়। না, না, ওটা হলো পায়োনিয়া। পায়োনিয়া আর এন্টিমক্রুড, এই দুইটা রুগীরই মলদ্বারে সবসময় ভেজা থাকে। তারা বলবে যে আমার মলদ্বারটা সবসময় যেমন ভেজা স্যাঁতসেঁতে থাকে, মানে তাদের। পায়োনিয়া হ্যাঁ, কোমরটাতে থাকবে। হ্যাঁ, হ্যাঁ, পায়োনিয়া আর এন্টিমক্রুড, এই দুইটা দিয়ে কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। এন্টিমক্রুডের ক্ষেত্রে তো আমরা জানি যে তাদের জিহ্বাটা সাদা প্রলেপ থাকে জিহ্বায়, তারা টক খেতে চাবে প্রচণ্ড, কিন্তু টক খেলে তাদের অশ্বের সমস্যা বৃদ্ধি পায়। ঠান্ডা পানিতে গোসল করলে তাদের সমস্যা বৃদ্ধি পায়, তারা অত্যন্ত রাগী হয়, জিদি হয়। এগুলো দিয়ে পার্থক্য করতে পারবেন। আর পাইনিয়াতে থাকে সব মলদারটা সবসময় ভেজা থাকে আর প্রচণ্ড ব্যথা থাকে তাদের। আর মিউরিক অ্যাসিডের মলদারটা সবসময় অত্যন্ত স্পর্শকাতর হয়, মানে কাপড়ের স্পর্শ, অন্য কোনো স্পর্শ তারা সহ্য করতে পারে না। আচ্ছা, মলম দিয়ে চর্মরোগ বা অর্শ চাপা দেওয়ার ইতিহাস থাকলে কোন ওষুধ হবে? সালফার। হ্যাঁ, সালফার। যদি কারো মলম দিয়ে চর্মরোগ বা অর্শ চাপা দেওয়ার ইতিহাস থাকে, তাহলে তার ওষুধ হবে সালফার। আমার মনে হয় যে অর্শের বিষয়টা সবাই ভালোভাবে আয়ত্ত করছেন। এটা কিন্তু যদি প্র্যাকটিসে ব্যবহার করেন, দেখবেন যে অনেক ভালো রেজাল্ট পাবেন। আর একসাথে অর্শের পুরো বর্ণনাটা কোথাও পাবেন না, এগুলো কিন্তু অনেক জায়গা থেকে একত্রিত করা হয়েছে। আর একটু ভালো করে দেখবেন, তাহলে আরও ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। আচ্ছা, আজকে